সরল রেখার প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা সরল রেখা এই চ্যাপ্টারটা দেখব। তো সরল রেখার উপরে 3টা ক্লাস হবে। সবাই ভাইয়াকে একটু বলো তো ভাইয়ার অডিও ভিডিও সব কিছু তোমরা শুনতে পাচ্ছ কিনা। সবাই ভাইয়াকে একটু বলো যে ভাইয়ার অডিও ভিডিও সব কিছু তোমরা শুনতে পাচ্ছ কিনা। সবাই ভাইয়াকে একটু জানাও যে ভাইয়ার অডিও ভিডিও সব কিছু শুনতে পাচ্ছ কিনা। তো সরল রেখা তোমরা পড়ছো এই চ্যাপ্টারটা আগে না জীবনেও পড়ো নাই? বলো তো দেখি। সরল রেখা জীবনেও পড়ো নাই, এরকম মানুষ যদি থাকো তাহলে কিন্তু সমস্যা। সরল রেখা খুবই সহজ একটা চ্যাপ্টার, মজার একটা চ্যাপ্টার, কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার। ঠিক আছে, এন্ড মোটামুটি সবাই সরল রেখা একবার হলেও পড়ছো। আর যদি না পড়ে থাকো অসুবিধা নাই, এরপর আমরা দেখব মোটামুটি কতটুকু কভার করা যায়। ঠিক আছে, কতটুকু কভার করা যায়। চলো তাহলে আর কথা না বাড়ায় আমরা শুরু করি। কেমন? আমরা শুরু করি। আচ্ছা, সবাই জয়েন হইতে থাকুক। তোমরা একটু বলো তো এই দুইটার আনসার দাও। সবাই জয়েন হইতে থাকুক, তোমরা এই দুইটার অ্যান্সার একটু দাও। ওকে, না দিতে পারলে অসুবিধা নেই, বুঝছো? সরল রেখা আমরা সেই ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছি, ক্লাস 9-10-এর স্থানাঙ্ক জ্যামিতি থেকে, তাই না? তো তুমি যদি একবারেও না পড়ো অসুবিধা নেই, আমি পড়াই দিব, ভয় পাইও না। তোমার জাস্ট মনোযোগ দিয়ে ফলো করতে হবে, ফলো করতে হবে। পড়ছো কিন্তু মনে নাই, পড়ো নাই, পড়ছো এখন রিভিশন লাগবে। সব ধরনের স্টুডেন্টদের জন্যই আমাদের এই ক্লাসটা। ওকে ওকে, চলো ঠিক আছে, তাহলে এটা সবাই পারবা আমি জানি। যারা পারো নাই ভয় পাও না, ভয় পাও না। তো শুরু করি। তো আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা দ্বিমাত্রিক, এটাকে কি বলা হয়? দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, তাই না? বিজ্ঞানী রেনে দেকার্তের নাম অনুসারে এটাকে দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলা হয়। তো এখানে একটা বিন্দু স্থানাঙ্ক ধরো x, y, তার মানে কি এটাকে বলা হয় মূল বিন্দু, তাই না? মূল বিন্দু থেকে এই দেখো এই বিন্দুর দুইটা স্থানাঙ্ক, x কে বলা হয় ভুজ, y কে বলা হয় কোটি। হ্যাঁ, তাহলে এই বিন্দুতে তুমি কিভাবে যাবা? মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর ভুজ ঘর পরিমাণ, এই যে x ঘর পরিমাণ ডানে গেছো, তারপর সেখান থেকে y অক্ষের সমান্তরালে তুমি y ঘর পরিমাণ যদি যাও, তাহলে কি এই বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে যাবা। আমি বুঝাতে পারলাম? x যদি পজিটিভ হয় তাহলে তুমি ডানে যাবা, x নেগেটিভ হলে বামে যাবা, y পজিটিভ হলে উপরে, নেগেটিভ হলে নিচে যাবা, তাই না? ঠিক তাই, ঠিক তাই। তাহলে আমাকে বলো তো x অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব এইটা না, x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কোটির সমান। কিন্তু কোটি তো আবার পজিটিভ নেগেটিভ হতে পারে। চিন্তা করো তো, এই বিন্দুটা এখানে না হয়ে যদি এখানে থাকতো তখন কোটিটা নেগেটিভ হইতো না। কিন্তু দূরত্ব তো কখনো নেগেটিভ হয় না। চিন্তা করো 4,3, 4,-3, এখানে দুইটা বিন্দুরই y অক্ষ থেকে, দেখো x অক্ষ থেকে দূরত্ব কত? 3। তাহলে তাহলে x অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব আমরা কি নিব? মডুলাস অফ কোটি, মডুলাস অফ কোটি। আবার y অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কি? ভুজের সমান, কিন্তু ভুজ পজিটিভ নেগেটিভ হতে পারে, এই জন্য ভুজের পরম মানটা নিব, মডুলাস অফ ভুজ, মডুলাস অফ ভুজ। এটাই লেখা আছে সুন্দর করে, এটাই লেখা আছে সুন্দর করে। কেমন? আমি কি তোমাকে বুঝাইতে পারলাম? আমি কি তোমাকে বুঝাইতে পারলাম? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। এই দেখো এই বিন্দুটা আমরা একটু দেখি তো, -2,3, এটা কোথায় যাবে? x অক্ষ বরাবর 2 ঘর কিন্তু বামে, -2,3 হচ্ছে, দেখো -2 ঘর আসছো, তারপর 3 ঘর উপরে, 1 2 3, এই হচ্ছে আমার কি -2,3। তোমরা আমাকে বলতে পারবা x অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত? 3 একক, তাই না? y অক্ষ থেকে এটার দূরত্ব কত? 2 একক, তাই তো? এটা হচ্ছে 3 একক দূরত্ব, এটা হচ্ছে 2 একক দূরত্ব। আমি বুঝাইতে পারলাম? আমাদের দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় টোটাল 4টা চতুর্ভাগ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। ঠিক আছে, এবার চিন্তা করো 2,3 বিন্দুটা কই হবে? আমাকে একটু বলো তো 2,3 বিন্দুটা কই হবে? প্রথম চতুর্ভাগে, তাই না? সবাই 2,3 যদি ভুজ কোটি দুইটাই পজিটিভ হয় তাহলে বিন্দুটা প্রথম চতুর্ভাগে, ভুজ নেগেটিভ কোটি পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে, তাই তো? ভুজ কোটি দুইটাই নেগেটিভ,
তাহলে তৃতীয় চতুর্ভাগে এই বিন্দুটা কত হবে আমাকে বলুন তো, -2, -3, তাই তো? ভুজ পজিটিভ কিন্তু কোটি নেগেটিভ যদি হয় তাহলে আমাদের বিন্দুটা কি এই চতুর্ভাগে হবে। ক্লিয়ার? আমি বুঝাইতে পারলাম? তাহলে প্রত্যেকটা বিন্দুর এক্স আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব আমরা বের করতে পারবো, এক্স আর ওয়াই অক্ষ থেকে আমরা দূরত্ব বের করতে পারবো। তাহলে বলো তো এক্স অক্ষ থেকে এই দুইটা বিন্দুর দূরত্ব কত? এক্স অক্ষ থেকে এইটার দূরত্ব হবে মডুলাস অফ কোটি বা 3 একক, 3 একক। এক্স অক্ষ থেকে এইটার দূরত্ব হবে মডুলাস অফ কোটি, এটাও কত? 3 একক। ওয়াই অক্ষ থেকে এটার দূরত্ব কি হবে আমাকে বলো তো, মডুলাস অফ ভুজ বা 2 একক। ওয়াই অক্ষ থেকে এটার দূরত্ব কি হবে আমাকে বলো তো, মডুলাস অফ ভুজ বা 5 একক, তাই না? এরপরটা ওয়াই অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব 4, তার ভুজ কত? আমি ধরে নিলাম ভুজ হচ্ছে x, এগুলো এমসিকিউতে আসবে। আমি ধরে নিলাম আমাদের বিন্দুটা x, y, তাহলে আমাকে বলো তো ওয়াই অক্ষ থেকে এটার দূরত্ব কত? ওয়াই অক্ষ থেকে এটার দূরত্ব কত? মডুলাস অফ ভুজ সেটা কত দেওয়া? 4 দেওয়া। তাহলে আমার বলো তো x এর ভ্যালু কত? +-4। x এর ভ্যালু কত? +-4। আমরা বুঝলাম। এবার আমরা দেখব যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দু যদি থাকে, পি বিন্দু আর কিউ বিন্দু, তাদের মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা √of ভুজদ্বয়ের অন্তর। খেয়াল করো, x1 থেকে x2 বাদ, কে আগে কে পরে ডাজন্ট ম্যাটার, বর্গ করছো তো, x1 - x2 হোল স্কয়ার যেই কথা, x1 - x2 হোল স্কয়ার একই কথা, বুঝছো? তার মানে ব্যাপারটা হচ্ছে দুইটা বিন্দুর দূরত্ব হবে √of ভুজদ্বয়ের অন্তর, সেটাকে আমি ডেল্টা x লিখলাম, ভুজদ্বয়ের পার্থক্য তার বর্গ প্লাস কোটিদ্বয়ের বর্গ তার, কোটিদ্বয়ের অন্তর তার বর্গ। বুঝছো? সবাই আমাকে বলো তো তোমরা কি এই ব্যাপারটা বুঝছো? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাই না? আচ্ছা, এবার চিন্তা করো তো দুইটা বিন্দুর ভুজ যদি সেম হয়ে যায়, বলো তো কখন দুইটা বিন্দুর ভুজ সেম হবে? দুইটা বিন্দুর ভুজ যদি সেম হয়ে যায় তখন তাদের মধ্যবর্তী দূরত্বের ফর্মুলাটা কি দাঁড়ায়? দুইটা বিন্দুর ভুজ যদি সেম হয়ে যায়, বুঝছো কি বলছি? ভুজ সেম অর্থাৎ x1 আর x2 সেম, হ্যাঁ x1 আর x2 সেম, তখন PQ সমান কি? এটা 0 হয়ে যাবে, √of y2 - y1 হোল স্কয়ার, তাই না? এরকম থাকে না? মনে রাখবা √of x², এটার ভ্যালু কত আমাকে বলতে পারবা? সবাই একটু বলো তো √of x², এটার ভ্যালু কত? এটার ভ্যালু কি x? না, এটার ভ্যালু মডুলাস x, তাই তো? তাহলে এটা শূন্য হয়ে যাবে, √of এইটার স্কয়ার যেটা থাকবে সেটা হচ্ছে মডুলাস অফ y2 - y1, তার মানে কোটির পরিবর্তনের মডুলাস। আচ্ছা, ভুজ যদি সেম হয় তাহলে বিন্দু দুইটা কেমন হবে আমাকে বলো তো? বিন্দু দুইটা দেখতে এরকম হবে না? এই ধরো আমাদের x1 y1, আরেকটা বিন্দু এইখানে x1 y2, তাদের ভুজ সেম, অর্থাৎ ওই দুইটা বিন্দুকে তুমি যদি কানেক্ট করো সেটা y অক্ষের সমান্তরাল হবে। আমি কি বুঝাইতে পারছি? দুইটা বিন্দুর ভুজ যদি সেম থাকে তখন তাদেরকে কানেক্ট করলে সেটা y অক্ষের সমান্তরাল হবে। তাদের মধ্যবর্তী দূরত্ব কি? মডুলাস অফ কোটিদ্বয়ের অন্তর। আচ্ছা, এবার যদি কোটি দুইটা সমান হয়, ঠিক আছে, কোটি দুইটা সমান হয়, তাহলে দূরত্ব কি হবে? ভুজের পরিবর্তনের পরম মান। বুঝছো? ডান, ঠিক আছে। আর এই ক্ষেত্রে কোটি দুইটা যদি সমান হয় তাহলে বিন্দু দুইটা কেমন হবে আমাকে বলো তো? এই যে এরকম হবে, বিন্দু দুইটাকে সংযোগ করলে সেটা x অক্ষের সমান হবে, সমান্তরাল হবে। বিন্দু দুইটাকে সংযোগ করলে সেটা x অক্ষের সমান্তরাল। আমি কি বুঝাইতে পারলাম? এবার সবাই আমাকে বলো তো এগুলা কি তোমরা পারবা? ধর আমি এটা বের করতে দিলাম, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ফার্স্ট অফ অল এটা করি, এটা কি হবে? √of ভুজদ্বয়ের অন্তর, খেয়াল করো 4 - -1 5 স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর -7 - 5, তাহলে কত? 12 স্কয়ার, -12 আর +12 স্কয়ার একই কথা। তাহলে দূরত্ব কত? 13 একক, ঠিক আছে। এই দেখো 4 - -1 5, -7 - 5 12। এবার মনোযোগ,
এক্ষেত্রে এই দুইটার দূরত্ব কি? ভুজ দুইটা সেম, তাহলে এই দুইটার ডিফারেন্স বা পার্থক্য কত? -7 -5, -7 -5 -12, তাহলে -12 এর পরম মান বা 12 একক। তোমরা বুঝছো? কোটি দুইটা সেম, তাহলে দূরত্ব কি হবে? মডুলাস অফ ভুজদ্বয়ের অন্তর। খেয়াল করো তো এই দুইটার পার্থক্য কত? 4, পার্থক্য মানে একটা থেকে আরেকটা বিয়োগ করবা, 4 - -1 5, মডুলাস অফ 5 বা 5 একক। সবাই ক্রিস্টাল ক্লিয়ার? সবাই কি ক্রিস্টাল ক্লিয়ার? আমাকে বলো, আমাকে বলো। এরপরেরটা দেখো, অনেকবার আসছে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তুমি যদি ডি ধরো, ডি কি হবে বলো তো? রুট ওভার অফ ডি কি হবে আমাকে বলো তো সবাই? রুট ওভার অফ a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার। বুঝছো? আচ্ছা এবার আমাকে বলো তো, a মাইনাস বি হোল স্কোয়ার আর b মাইনাস a হোল স্কোয়ার সেম জিনিস না? 5 স্কোয়ার আর -5 স্কোয়ার সেম জিনিস তো, সেম জিনিস তো। তাহলে দুইটা সেম জিনিস যোগ করছো, তাহলে 2 × a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি আমরা, 2 × a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি। 2 কে রুট করলে হয় √2, আর a মাইনাস বি হোল স্কোয়ার এটাকে রুট করলে কি? মডুলাস অফ a মাইনাস বি, মডুলাস অফ a মাইনাস বি। সবাই বুঝছো? a মাইনাস বি হোল স্কোয়ার আর b মাইনাস a হোল স্কোয়ার সেম জিনিস, তাহলে দুইটা a মাইনাস বি হোল স্কোয়ার রুট করে দিলাম, কাজ শেষ। রুট করে দিলাম, কাজ শেষ। কেমন কেমন কেমন? আচ্ছা ঠিক আছে। এখন এই যে দূরত্ব নির্ণয় শিখছো না, আমাকে বলো তো, এই দূরত্ব নির্ণয়ের ফর্মুলা দিয়ে অনেক কিছু করা যায়। আমরা দূরত্ব নির্ণয়ের ফর্মুলা শিখলাম, এটা দিয়ে অনেক কিছু করা যায়। দেখো তিনটা বিন্দু একই রেখার উপরে থাকবে কিনা সেটা আমাদের এই দূরত্ব নির্ণয়ের ফর্মুলা দিয়ে বের করা যায়। বুঝছো? দুইটা বিন্দু তো সবসময় একটা রেখার উপরেই থাকে, তাই না? দুইটা বিন্দু সবসময় একটা রেখার উপরেই থাকে, কিন্তু তিনটা বিন্দু একটা রেখার উপরে থাকবে কিনা, কিন্তু তিনটা বিন্দু একটা রেখার উপরে থাকবে কিনা সেটা কিভাবে আমরা চেক করব? চলো একটু চেক করি, চলো একটু চেক করি। কেমন? মনোযোগ, ফুল মনোযোগের দিকে। তিনটা বিন্দু যদি একই সরল রেখার উপরে থাকে তুমি কি করবা জানো? দূরত্বগুলা বের করে ফেলবা। এবি দূরত্বটা বের করবা, বিসি দূরত্বটা বের করবা, আর এসি দূরত্বটা বের করবা। এই দুইটার মধ্যে ছোট দুইটার যোগফল, এই দুইটার মধ্যে ছোট দুইটার যোগফল, ছোট কে কে? এবি আর বিসি না? তুমি মান বের করলেই বুঝতে পারবা। যদি বড়টার সমান হয় তাহলে তিনটা বিন্দু একই রেখার উপরে থাকবে। তোমরা কি কনসেপ্টটা বুঝছো? একদম একদম ইজি পিজি। ছোট দুইটা দূরত্বের যোগফল যদি বড় দূরত্বের সমান হয় তখনই তারা একই রেখার উপরে থাকবে। কিন্তু আমরা সাধারণত এভাবে করি না। এটা বের করার আরো সুন্দর সুন্দর জিনিস আছে, ঢাল দিয়ে করা যায়। 9-10-এ পড়ছো, 9-10-এ পড়ছো, ঠিক আছে? আচ্ছা তো এটা বাদ, ঠিক আছে। তোমরা মোটামুটি বুঝছো? আমাকে বলো তো। চলো 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 আমরা পরেরটাই যাই। আচ্ছা ত্রিভুজ, অনেক ধরনের ত্রিভুজ আছে, অনেক ধরনের ত্রিভুজ আছে। বলো তো তিনটা বাহু দেওয়া থাকলে ত্রিভুজ গঠনের শর্ত কি? ছোট দুইটা বাহুর যোগফল, ছোট দুইটা বাহুর যোগফল আমাদের কি বড় বাহুটা থেকে বড় হওয়া লাগবে। এটাই কি ত্রিভুজ হওয়ার শর্ত না? ত্রিভুজ হওয়ার শর্ত না? অন্য কথায় এখন আমি যদি তোমাকে তিনটা বিন্দু দিয়ে বলি, তিনটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে বলি, এই তিনটা বিন্দু কি কোনো ত্রিভুজ গঠন করতে পারবে? তুমি পারবা না বের করতে? আচ্ছা ঠিক আছে। অন্য কথায় তিনটা বিন্দু যদি সমরৈখিক না হয়, মানে একই রেখার উপরে না থাকে, তিনটা বিন্দু যদি একটা রেখার উপরে না থাকে, একটা রেখার উপরে থাকলে ত্রিভুজ বানানো যাবে না। এই ক্ষেত্রে এই তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজ বানানো যাবে না, আর বাদ বাকি সব ক্ষেত্রে ত্রিভুজ বানানো যাবে, আর বাদ বাকি সব ক্ষেত্রে ত্রিভুজ বানানো যাবে। আমি কি বুঝাইতে পারলাম? এখন বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে, চলো আমরা একটু উদাহরণ দেখি। প্রথম যেটা চলে আসে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এরপর সমদ্বিবাহু ত্রিভুজ, এরপর এরপর বিষমবাহু ত্রিভুজ,
বিষমবাহু ত্রিভুজ, এরপর বিষমবাহু ত্রিভুজ, এরপর কি আমাদের বলো, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান, তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান। সমদ্বিবাহুর ক্ষেত্রে দুইটা বাহু সমান, আরেকটা অসমান। বিষমবাহুর ক্ষেত্রে তিনটাই অসমান। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা মানে যে ছোট দুইটার বর্গের যোগফল সবচেয়ে বড়টার বর্গের সমান, পিথাগোরাসের উপপাদ্য, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তো তোমাকে যদি এখন একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে দিল, বললো এটা কি ধরনের ত্রিভুজ, তুমি বাইর করে আমাকে দেখাও, তুমি কি পারবা? একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিল, বললো এটা কি সমবাহু না সমদ্বিবাহু, তুমি কি করবা? তিনটা বাহুর দৈর্ঘ্য বের করে ফেলবা, তারপর সেটা অনুযায়ী সিদ্ধান্ত নিবা, সেটা অনুযায়ী সিদ্ধান্ত নিবা। ডান 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 ডান। এই যে এখানে সুন্দর করে লেখা আছে, এখানে সুন্দর করে লেখা আছে। ওকে, এবার চলো আমরা চতুর্ভুজে চলে যাব। চতুর্ভুজে চলে যাবে। একটা চতুর্ভুজ গঠনের জন্য চারটা শীর্ষবিন্দু লাগে, চারটা শীর্ষবিন্দু লাগে। তো আমরা মূলত সামান্তরিক শ্রেণীর যে চতুর্ভুজগুলো তাদের নিয়ে কথা বলবো, তাদের নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো প্রথমত আসে সামান্তরিক, প্রথমত কি চলে আসে? সামান্তরিক। তারপর যেটা আসে সেটা হচ্ছে আয়ত, তারপর যেটা আসে সেটা হচ্ছে আয়ত, তাই না? তারপর যেটা আসে সেটাকে বলা হয় রম্বস। কি বলা হয় আমাকে বলো তো? রম্বস, তাই না? রম্বস। তারপর যেটা সেটা হচ্ছে বর্গ, তারপর যেটা সেটা হচ্ছে বর্গ। তো এদের নিয়ে আরেকটা জিনিস আছে সেটাকে বলে ট্রাপিজিয়াম, সেটা নিয়ে আমরা কথা বলবো, সেটা নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, চারটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে তুমি বাহু আর কর্ণের দৈর্ঘ্য বের করে ফেলতে পারো, তাই না? আমাকে বলো তো, একটা চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে তুমি বাহু আর কর্ণের দৈর্ঘ্য বের করে ফেলতে পারো। আমি বাহুগুলো একটু লিখে ফেলি, এ বি সি ডি, এ বি সি ডি। এই চারটা শীর্ষবিন্দু দেওয়া আছে, ধরো এ বি সি ডি, এ বি সি ডি। আচ্ছা, প্রত্যেকের দুইটা করে কর্ণ আছে, তাই না? আমাকে বলো তো, এই যে যে কোনো চতুর্ভুজের কয়টা কর্ণ? দুইটা কর্ণ। বুঝছো তোমরা? যে কোনো চতুর্ভুজের কয়টা কর্ণ? দুইটা কর্ণ। আচ্ছা, একটু মনোযোগ, হ্যাঁ সবাই পুরা মনোযোগটা দিবা। ঠিক আছে, মনোযোগ দাও। যদি সামান্তরিক হওয়ার শর্ত বিপরীত বাহু দুইটা সমান এবং সমান্তরাল, বিপরীত বাহু দুইটা সমান এবং সমান্তরাল, তুমি যদি দেখাইতে পারো যে এবি আর সিডি সমান, বিসি আর এডি সমান, তাহলেই হবে। বিপরীত বাহু দুইটা সমান দেখাইতে পারলেই হয়, সমান দেখাইলে অটোমেটিক সমান্তরাল হয়ে যায়, অটোমেটিক সমান্তরাল হয়ে যায়। বুঝছো? এখন বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল কিন্তু বাকি সবার ক্ষেত্র, আয়তর ক্ষেত্র, রম্বসের ক্ষেত্র, বর্গের ক্ষেত্র। আমরা চাচ্ছি যে এটা সামান্তরিক মানে সামান্তরিক, আয়ত না, বর্গ না, যদিও এগুলোও কিন্তু বিশেষ ধরনের সামান্তরিক। বুঝছো? কিন্তু আমরা যখন এই চ্যাপ্টারে পড়াশোনা করব, আমরা যখন জানতে চাবো এটা কি সামান্তরিক, সামান্তরিক মানে এটা সামান্তরিক, এটা আয়ত না। বুঝছো? এই চারটার মধ্যে কোনটা, এই চারটার মধ্যে কোনটা? বুঝছো? তো আমাকে এটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করা লাগবে। বুঝছো? বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল, এবং কর্ণ দুইটা যদি অসমান হয়, কর্ণ দুইটা যদি অসমান হয়, তবে এই জিনিসটা সামান্তরিক, অন্য কোনোটা না, অন্য কোনোটা না, অন্য কোনোটা না। ঠিক আছে? আচ্ছা, এবার চলো 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 এটা আমরা দেখি। আয়ত, আয়তের শর্ত কি? বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল এবং কোণগুলা 90 ডিগ্রি। এখন কোণ নিয়ে তো আমরা কোনো ফর্মুলা এখনো শিখি নাই, আমরা শিখছি দূরত্বের ফর্মুলা। তো সেটা আমরা কেমনে দেখাইতে পারি? সামান্তরিকের কর্ণ দুইটাও যদি সমান হয়ে যায় তখন সেটা আয়তে রূপান্তরিত হয়। তার মানে আয়ত হওয়ার শর্ত কি আমাকে বলো তো? এবি সমান সিডি, বিসি সমান এডি, বিপরীত বাহু দুইটা সমান এবং সমান্তরাল, কর্ণ দুইটাও কি সমান, কর্ণ দুইটাও কি সমান। এবার আসি রম্বস। রম্বস কি?
চারটা বাহুই সমান, চারটা বাহুই সমান এবং বিপরীতগুলো সমান এবং সমান্তরাল। তার মানে এবি সমান বিসি সমান সিডি সমান এডি। এখন বর্গের ক্ষেত্রে তো সেম কথা, বর্গের ক্ষেত্রে সেম কথা না, চারটা বাহুই সমান এবং, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য আমরা কেমনে করব? বর্গের ক্ষেত্রে কোনগুলা 90, এই কোনগুলা 90 না, আমরা যেভাবে চিন্তা করতে পারি সেটা হচ্ছে কর্ণ দুইটা অসমান। রম্বসের ক্ষেত্রে কর্ণ দুইটা অসমান, আর বর্গের ক্ষেত্রে কর্ণ দুইটাও কি সমান। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি পুরা ব্যাপারটা? সবাই বলো, পুরা ব্যাপারটা তোমরা বুঝছো? তো তোমার পরীক্ষায় যদি 4টা শীর্ষবিন্দু দিয়ে বলে যে এটা কি, এটা কোনটা, কোন ক্যাটাগরি, তখন তোমার কাজ হবে বাহুগুলা বাইর করা, কর্ণ দুইটা বাইর করা, বাহু দুইটা বাইর করা, কর্ণ দুইটা বাইর করা, বাহু দুইটা বাইর করা, কর্ণ দুইটা বাইর করা, তাহলেই হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? আচ্ছা আচ্ছা, এখন আমরা আরো কিছু প্রপার্টি শিখব, চলো একটু মনোযোগ। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে, আমি এগুলো একটু মুছে দিচ্ছি, এগুলো আমরা সবাই জানি। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই না? আমাকে বলো তো, তাহলে প্রত্যেকের কর্ণদ্বয় যদি ও বিন্দুতে ছেদ করে, তাহলে বলো তো আমরা কি লিখতে পারি? এও সমান সিও। আমি জাস্ট রিমাইন্ড করাচ্ছি, এগুলো ক্লাস 9-10 পড়ে আসছো। বিও সমান ডিও। আর এই সামান্তরিকের ক্ষেত্রফলটা কি হবে আমাকে বলো তো? হাফ ইন্টু, বলো, পরে আসতেছে, সামান্তরিক ক্ষেত্রফল পরে আসতেছে। আচ্ছা, এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে চারটাই সমান, এও সমান বিও সমান সিও সমান ডিও, তাই না? আমাকে বলো, বর্গের ক্ষেত্রেও সেম, চারটাই সমান। রম্বসের ক্ষেত্রে আবার এই দুইটা, ঠিক আছে, পরে আসছো। আচ্ছা, রম্বসের ক্ষেত্রে আরেকটা স্পেশাল জিনিস আছে, এই কোণগুলা 90 ডিগ্রি, এটা বর্গের ক্ষেত্রেও খাটবে। আচ্ছা, এবার এদের সবার যে কর্ণ, সেটা এই চতুর্ভুজটাকে দেখো দুইটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, তাই না? আবার এখানে ছোট ছোট দেখো তো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল পুরা সামান্তরিকের ক্ষেত্রফলের 4/1 এই ত্রিভুজটার ক্ষেত্রফল পুরা আয়তের ক্ষেত্রফলের 4/1। এটাও সেম। তোমরা কি এটা জানো? চলো এবার আমরা এই জিনিসগুলোর ক্ষেত্রফল বাইর করি। আমাদের এই সামান্তরিকটার ভূমি বি এবং উচ্চতা যদি h হয়, বুঝছো? আমি একটু সবুজ কালারটা দিয়ে দেখাই। আমাদের এই যে সামান্তরিকটা, তার ভূমি বি এবং উচ্চতা যদি h হয়, তাহলে এটার ক্ষেত্রফল হবে ভূমি গুণ উচ্চতা। কি হবে আমাকে বলো তো? ভূমি গুণ উচ্চতা। 9-10 পড়ে আসছো। আয়তের একটা বাহু এ আর একটা বাহু যদি বি হয়, তাহলে এটার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? আমাকে বলো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। রম্বসের ক্ষেত্রফল দুইটা ভাবে করা যায়, ভূমি ইন্টু উচ্চতা দিয়ে করা যায়। রম্বসের ভূমি বি, উচ্চতা যদি h হয়, তাহলে ভূমি ইন্টু উচ্চতা এটা দিয়ে করা যায়। এই যে এইটা ভূমি ইন্টু উচ্চতা। আবার এটা দিয়েও করা যায়, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তোমাদের মনে পড়ে? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এই মনে পড়ে। আর আমাদের যে বর্গ, তার ক্ষেত্রফল একটা বাহুর স্কয়ার, তাই না? আমাকে সবাই একটু বলো, এগুলো মনে পড়ে তোমাদের? এগুলো কাজে লাগবে। আমাদের ছোট্ট আরেকটা জিনিস আছে, আমি একবারেই দেখাই দিচ্ছি, এরপরে যাতে আর প্যারা না লাগে। আরেকটা জিনিস, সেটাকে বলা হয়, বলো তো কি বলা হয়? ট্রাপিজিয়াম। এমন একটা ত্রিভুজ যার বিপরীত বাহু দুইটা সমান্তরাল, বাকি দুইটা সমান্তরাল না। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি আমাকে বলো তো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি বলো? এই যে ট্রাপিজিয়াম বাবাজি, তার ক্ষেত্রফলের ফর্মুলা হবে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব।
হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল তাদের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, চলো ডান ডান ডান। আচ্ছা এবার দেখো আমাদের প্রথম অঙ্ক একটা সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? একটা সমবাহু ত্রিভুজ, এই হচ্ছে আমার একটা সমবাহু ত্রিভুজ, সুন্দর গোলমূল একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এটার দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে। ধরো আমাদের এ শীর্ষবিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে 0,-4, বি দেওয়া আছে 0,4, সি এর স্থানাঙ্ক লাগবে। আমরা ধরে নিলাম সি এর স্থানাঙ্ক x, y। দেখো দুইটা অজানা রাশি না, দুইটা অজানা রাশি বের করার জন্য দুইটা সমীকরণ লাগবে, দুইটা অজানা রাশি, তো দুইটা শর্ত লাগবে। তাহলে আমাকে বলো তো দুইটা শর্ত কি আমরা বের করতে পারি? প্রশ্ন মতে এটা একটা সমবাহু ত্রিভুজ, দুইটা শর্ত কি কি? এই এবি বাহুর দৈর্ঘ্য তুমি জানো, এবি আর এসি সমান, এবি আর এসি সমান। আবার লিখতে পারি বিসি আর এসি সমান, দুটা শর্ত হয়ে যাবে। ঠিক আছে, প্রশ্ন মতে খেয়াল করো তো, এবি সমান এসি। আচ্ছা এবি কত আমাকে বলো তো? 8, তাই না? ভুজ দুটা সেম, তাই না? আমাকে সবাই বলো √0² + 8² আর এসি কত আমাকে বলো তো? এসি হবে √(x² + y + 4²। সবাই একটু মনোযোগ দাও, তাহলে এখানে কত হয়? দুই পাশে 2 বর্গ করে দাও, 8² মানে 64, 64 = x² + y + 4²। আচ্ছা এটা আমাদের একটা থাকলো, আচ্ছা আবার আমরা বলতে পারি যে এসি সমান বিসি। আমি কি ভুল কিছু লিখছি? ভুল কিছু লিখিনি। আবার আমরা কি লিখতে পারি বলো তো? এসি আর বিসি সমান। আবার আমরা লিখতে পারি যে এসি সমান বিসি। আমাকে বলো তো এসি কত? এসি কত? √(x² + y + 4²। আমাকে বলো তো বিসি কত? বিসি কত? √(x² + y - 4²। দুই পাশটাকে সিম্পলিফাই করো, এখানে থাকে x² + y² + 8y + 16 = x² + y² - 8y + 16। তোমরা বুঝছো সবাই? দুই পাশ থেকে x² ঘ্যাচাং, 16 ঘ্যাচাং, y² ঘ্যাচাং, তাহলে কত থাকে আমাকে বলো তো? 16y = 0, তাহলে y এর ভ্যালু পেয়ে গেছো না? 0। y এর ভ্যালু এখানে বসায় দাও, তাহলে কত হয় আমাকে বলো তো? 64 = x² + 4²। তাহলে x², 64 থেকে 16 বাদ দিলে 48, তাহলে x এর ভ্যালু কত আমাকে বলো তো? 3 × 48, রুট করলে হবে ±4√3। তাহলে আমাকে বলো তো এটার স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি না? ±4√3, 0 ±4√3, 0। ডান 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 ডান। সবাই বুঝছো? তোমরা কি বুঝছো? অত কঠিন না কিন্তু, আসলেও কিন্তু দুইটা ত্রিভুজ হওয়া সম্ভব। এই দেখো এদিকে একটা, এখানেও কিন্তু একটা ত্রিভুজ হওয়া সম্ভব, সমবাহু। তুমি কি টের পাচ্ছ যে আমাদের বিন্দুটা যদি ওইদিকে না হয় এখানে হইতো, তাও একটা সমবাহু ত্রিভুজ হইতো। এই জন্য দুইটা বিন্দু স্থানাঙ্ক পাইছো, একটা 4√3, 0 আর একটা -4√3, 0। ওকে চলো এবার আমরা ক্লাস 9-10 এর একটা উপপাদ্য শিখবো, পড়ছিলাম যেটা, একটা বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক। চলো আমরা চিত্রটা আঁকাই। এই হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে? এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 5,3। এই বৃত্তের যেই জ্যা, এই বৃত্তের একটা জ্যা, বুঝছো? এই বৃত্তের কি একটা জ্যা, ঠিক আছে? যেই জ্যা 3,2 বিন্দুতে, 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়,
তার দৈর্ঘ্য, অর্থাৎ এই জ্যা বা বাজির দৈর্ঘ্য চাইছে, এই জ্যা বা বাজির দৈর্ঘ্য চাইছে। আচ্ছা আমি এই দুটো একটু যোগ করে দিই, ঠিক আছে, এই দুটো একটু যোগ করে দিই। এই বৃত্তটার ব্যাসার্ধ কত আমাকে বলতে পারবা? এই বৃত্তটার ব্যাসার্ধ কত দেওয়া আছে? 5। আচ্ছা একটা কথা বলো তো, কেন্দ্র আর জ্যার মধ্যবিন্দু যদি যোগ করো সেটা ওই জ্যার উপরে লম্ব না? এটাই সেই উপপাদ্য বৃত্ত চ্যাপ্টারে, একটু মনে করে দেখো। কেন্দ্র আর জ্যার মধ্যবিন্দু যদি যোগ করো সেটা ওই জ্যার উপরে লম্ব হবে। এই দূরত্বটা কত আমাকে বলো তো? রুট ওভার অফ 5 - 3 স্কোয়ার, 2 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা হবে √5। √5 এই ডিস্টেন্সটা আমি যদি ডি ধরি তাহলে আমাকে বলো তো ডি এর ভ্যালু কত হবে? ডি হবে রুট ওভার অফ, পিথাগোরাস অ্যাপ্লাই করো, পিথাগোরাস অ্যাপ্লাই করো, অতিভুজ স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার, তাহলে কত হয় আমাকে বলো তো? রুট ওভার অফ 20, 20 কে লেখা যায় কত? 4 5 20, 2√5, এটাকে লেখা যায় 2√5। আচ্ছা আমার জ্যার দৈর্ঘ্য কি হবে? 2 ডি এর সমান, আমাদের জ্যার দৈর্ঘ্যটা কি হবে? 2 ডি এর সমান, তাইলে 2√20 একক। সবাই বুঝছো তোমরা? সবাই বুঝছো? আচ্ছা এরপর এটা পারবা, কোন বিন্দুর কোটি এত দেওয়া আছে, এতে দূরত্ব 4, ভুজ নির্ণয় করো। তাহলে বিন্দুটার দূরত্ব, ভুজ ধরো x, কোটি হচ্ছে এত, তাহলে 5,6 থেকে এটার দূরত্ব পারবা না? ইজি পিজি, ঠিক আছে, দূরত্ব হচ্ছে 4। বুঝছো বুঝছো? এই যে এই দুইটার দূরত্ব, এগুলো এমসিকিউতে আসবে। আমাকে বলো তো এই দুইটার দূরত্ব কি হবে? কোটি সেম, তাহলে মডুলাস অফ ভুজদ্বয়ের অন্তর, এটাই তো, এটা কত? 4 দেওয়া, তাহলে x - 5 ইকুয়ালস টু +-4, তাহলে x এর ভ্যালু কত? 5 +-4, 5 আর 4 9,1, ঠিক আছে 9,1। এরপরেরটা y অক্ষ এবং এটা থেকে এই বিন্দুর দূরত্ব সমান, কে এর মান। অনেকে কোশ্চেন পড়তে ভুল করে, একটু সাবধানে পড়তে হবে। y অক্ষ এবং এটা থেকে এই বিন্দুর দূরত্ব সমান, তার মানে y অক্ষ থেকে এইটার দূরত্ব আর এই বিন্দু থেকে এইটার দূরত্ব, এই দুইটা সমান। বুঝছো? y অক্ষ থেকে এটার দূরত্ব আর এটা থেকে এটার দূরত্ব সমান, তাহলে আমাকে বলো তো y অক্ষ থেকে এটার দূরত্ব কি হবে? আমাকে বলো তো y অক্ষ থেকে দূরত্ব মডুলাস অফ ভুজ ইকুয়ালস টু এই দুইটার দূরত্ব কত? রুট ওভার অফ k - 2 হোল স্কয়ার প্লাস 4 - 4 হোল স্কয়ার, তাই না? ঠিক আছে, তাহলে আমাকে বলো তো, যদিও এই দুইটার কোটি সেম হয়ে গেছে, তাহলে 2 ইকুয়ালস টু রুট ওভার অফ k - 2 হোল স্কয়ার, যেটা কি মডুলাস অফ k - 2। বুঝছো, এটা 0, এটা মডুলাস অফ k - 2, তার মানে k - 2 সমান +-2, তাহলে k এর ভ্যালু কত? 2 +-2, তাহলে 2 আর 2 এর 4, 4,0। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? সবাই আচ্ছা সিমিলার ভাবে পারবা না এটা? একটা বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ, তার মানে ভুজ যদি x হয়, কোটি হবে 2x, এবং 4,3 থেকে এটার দূরত্ব, অর্থাৎ এই দুইটার দূরত্ব হচ্ছে √10 একক। তুমি কি x এর ভ্যালু বের করতে পারবা না? আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, ওকে। এরপর x অক্ষ আর এটা থেকে এই বিন্দুর দূরত্ব সমান k এর মান, একদম সিমিলার একটা অঙ্ক। x অক্ষ থেকে এটার দূরত্ব আর এটা থেকে এটার দূরত্ব সমান k এর মান। বলো তো x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কি হবে? মডুলাস অফ কোটি, x অক্ষ থেকে এটার দূরত্ব মডুলাস অফ কোটি, আর এটা থেকে এটার দূরত্ব কত হবে আমাকে বলো তো? রুট ওভার অফ 4 + 5 হোল স্কয়ার প্লাস k + 7 হোল স্কয়ার। তাহলে দুই পাশে যদি বর্গ করো কি হয়? k স্কয়ার ইকুয়ালস টু 9 স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস 14k প্লাস 7 স্কয়ার কত আমাকে বলো তো? 49। k স্কয়ার কাটা, ঠিক আছে, তাহলে 14k সমান কি থাকে? 9 স্কয়ার হয় 81, 81 আর 49, 81 আর 49 কত? 130, তাহলে -130, তাহলে k এর ভ্যালু কত আমাকে বলো তো? -130/14,
তুমি 2 দিয়ে যদি কাটাকাটি করো উপরে হবে 65, নিচে হবে 7 -65/7 -65। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এমসিকিউর জন্য। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কি জটিল সংখ্যা চ্যাপ্টার পড়ছো? তোমরা কি জটিল সংখ্যা চ্যাপ্টার পড়ছো? এবার আমরা যেই টপিকটায় যাব সেটা হচ্ছে এই মনোযোগ, কার্তেশীয় আর পোলার স্থানাঙ্ক। দেখো আমাদের দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুকে ইউনিক ভাবে প্রকাশ করার জন্য কয়টা জিনিস লাগে আমাকে বলো তো? ধরো পি বিন্দুটা ইউনিক ভাবে প্রকাশ করার জন্য দুইটা জিনিস লাগে, ভুজ আর কোটি, তাই না? তো যেই স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুকে ইউনিক ভাবে প্রকাশ করার জন্য ভুজ আর কোটি লাগে, এটাই হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এই এতটুকু হচ্ছে ভুজ, এতটুকু হচ্ছে কোটি। আবার তুমি খেয়াল করো, একটা বিন্দু মূল বিন্দু থেকে কত দূরে, এবং এই দূরত্বটা আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে। বুঝছো? একটা বিন্দু মূল বিন্দু থেকে কত দূরে, এবং এই যে মূল বিন্দু আর ওই বিন্দুটার সংযোগ রেখাংশ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করে, এই দুটা জিনিস দিয়েও কিন্তু একটা বিন্দুকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। বুঝছো? তার মানে পি বিন্দুটাকে তুমি এক্স কমা ওয়াই দিয়ে যেমন আইডেন্টিফাই করতে পারো, প্রকাশ করতে পারো, সেম ভাবে তুমি আর আর থিটা দিয়েও ইউনিকলি আইডেন্টিফাই করতে পারো। তো যেই স্থানাঙ্ক ব্যবস্থায় আর আর থিটা দিয়ে ইউনিকলি আইডেন্টিফাই করা হয় তাকে বলা হয় পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। বুঝছো? এখন এই দুইটা আসলে যে কার্তেশীয় আর পোলার একই জিনিসের দুইটা রিপ্রেজেন্টেশন, যেই লাউ সেই কদু, লাউ নামেও ডাকা হয়, কদু নামেও ডাকা হয়। বুঝছো? তার মানে এই একটা থেকে আরেকটায় রূপান্তর সম্ভব। তোমাকে কার্তেশীয় দেওয়া থাকলে সেখান থেকে পোলারে যেতে পারবা, পোলার দেওয়া থাকলে কার্তেশীয়তে যেতে পারবা। বুঝছো? যারা জটিল সংখ্যা পড়ে আসছো, অনেকটা জটিল সংখ্যার ওই যে এক্স প্লাস আই ওয়াই এই আকৃতিতে এক্স কমা ওয়াই হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, আর এখান থেকে তুমি যখন মডুলাস আর আর্গুমেন্ট বের করো, সেই আর আর থিটাই কি আমাদের এই আর আর থিটা। বুঝছো? এখন একটা থেকে আরেকটা রূপান্তর আমরা দেখব। তো প্রথমত আসো পোলার থেকে কার্তেশীয় রূপান্তর। এটা খুবই সহজ। তোমাকে আর আর থিটা দেওয়া আছে, একটা বিন্দুর স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কার্তেশীয়তে যেতে হবে। এটা খুব সহজ। একটু দেখো তো, এক্স এর ভ্যালুটা কি? আর কস থিটা না? জাস্ট উপাংশ নিলা, তাই না? তাহলে এক্স এর ভ্যালু আর কস থিটা, তাহলে আর আর থিটা দেওয়া থাকবে, তুমি কি করবা? এক্স আর ওয়াই বের করবা। এই যে আর আর থিটা, তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করলে এক্সটা বের হয়ে যাবে। ওয়াই এর ভ্যালু কি হবে আমাকে বলো তো? আর সাইন থিটা। শেষ। এই দুইটা মনে রাখলেই হবে। তো এই দুইটাই কি আমাদের পোলার থেকে কার্তেশীয়তে রূপান্তরের ফর্মুলা। আমি বুঝাইতে পারলাম? আচ্ছা, এবার চলো কার্তেশীয় থেকে পোলার। এইটা একটু গ্যাঞ্জাম আছে। কি নিয়ে গ্যাঞ্জাম? ওই থিটা নাম লয়ে গ্যাঞ্জাম, মেইন গ্যাঞ্জাম ওই থিটা লয়ে। বুঝছো? চলো আমরা দেখি। এবার আমাকে যদি কার্তেশীয় দেওয়া থাকে, তার মানে পি অফ এক্স কমা ওয়াই দেওয়া আছে, আমি কি বের করব? আর আর থিটা বের করব। আর নিয়ে কোনো সমস্যা নাই। আর কত বলো তো? এই সমকোণী ভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। √r অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মেইন গ্যাঞ্জাম থিটাটা নিয়ে। তুমি থিটা কোনটা নিবা? অনেকভাবে নেওয়া যায়। আচ্ছা, ম্যাথমেটিক্সে অ্যান্টি ক্লকওয়াইজ কোণ পজিটিভ, ক্লকওয়াইজ কোণ নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা, তো থিটা বের করার সময় গ্যাঞ্জাম হয়। এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে তার উপর ভিত্তি করে ফর্মুলা চেঞ্জ হবে। আমরা এটার জন্য এটা কি করব? ছোট সমকোণী ত্রিভুজ আঁকায় নিব। কার মতো? এই যে এটার মতো। ঠিক আছে? এই কোণটাকে আমরা ধরবো আলফা। আলফা একটা সূক্ষ্ম কোণ হবে। এটা ওয়াই, এটা এক্স। তাহলে আমাকে বলো তো, tan আলফা সমান
মডুলাস অফ ওয়াই বাই এক্স আমরা ধরবো। এক্স আর ওয়াই এর ভ্যালু পজিটিভ হোক নেগেটিভ হোক যা ইচ্ছা তাই হোক, আমরা আলফা হচ্ছে ওই সূক্ষ্ম কোণটা চিন্তা করব। আলফা হচ্ছে কি, এই সূক্ষ্ম কোণটা চিন্তা করব, ঠিক আছে? তাহলে আমরা আলফার ভ্যালু কত? tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। বুঝছো 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 বুঝছো? তোমরা সবাই বুঝছো? তোমরা সবাই বুঝছো? তাহলে আমাদের বিন্দুটা যদি প্রথম চতুর্ভাগে থাকে, আমাদের বিন্দুটা যদি প্রথম চতুর্ভাগে থাকে, তাহলে থিটার ভ্যালু কত হবে আমাকে বলো তো? থিটার ভ্যালু আলফার সমানই হবে। থিটার ভ্যালু আলফার সমানই হবে, তাই না? বিন্দুটা যদি প্রথম চতুর্ভাগে থাকে তাহলে থিটার ভ্যালু আলফার সমানই হবে। থিটার ভ্যালু আলফার সমানই হবে, কেমন? আচ্ছা, এবার বিন্দুটা যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে, আমাকে একটু বলো তো, বিন্দুটা যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে, বিন্দুটা যদি দ্বিতীয় কোথায়, তাহলে ভুজটা নেগেটিভ কোটিটা পজিটিভ, ভুজটা নেগেটিভ কোটিটা পজিটিভ, তাই তো? তাই না? তাই না? আমাকে সবাই একটু বলো, সবাই একটু বলো। এবার আমাকে একটু বলবা, এবার থিটাটা কোনটা? থিটাটা কোনটা? এইটা থিটা না? থিটার পরিচয় কি? এই বিন্দুটা আর মূল বিন্দু সংযোগ রেখাংশ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে। তোমাদের মনে আছে সবার? আমাকে বলো তো। এই থিটাটা আমরা কেমনে পাবো? চিন্তা করো তো, এই কোণটা কি আলফা না? এই কোণটা কি আলফা না? এটা যদি এক্স, এটা যদি ওয়াই হয়, এই ত্রিভুজের মতোই ত্রিভুজ তো এটা। তাহলে আমাকে বলো তো থিটার ভ্যালু আমি কি লিখতে পারি? থিটার ভ্যালু আমি কি লিখতে পারি আমাকে বলো তো, একটু একটু মনোযোগ সবাই সবাই। দ্বিতীয় চতুর্ভাগে থিটার ভ্যালু আমি কি লিখতে পারি না পাই মাইনাস আলফা? আমি কি লিখতে পারি না পাই মাইনাস আলফা? পারবো? আচ্ছা, এবার আমাদের বিন্দুটা যদি তৃতীয় চতুর্ভাগে হয়, তাহলে ভুজ কোটি দুইটাই নেগেটিভ, ভুজ কোটি দুইটাই নেগেটিভ, তাই না? ভুজ কোটি দুইটাই নেগেটিভ। এবার আমাদের থিটাটা কোনটা তোমরা কি বলতে পারবা? এবার আমাদের থিটাটা কোনটা? আমি একটু এই পিঙ্কিটা দিয়ে দেখাই। এবার আমাদের থিটাটা এই বড়টা না? তোমরা কি বুঝছো? এবার আমাদের থিটাটা কোনটা? না, ছোটটা দিয়েই দেখাই। এইটা হচ্ছে থিটা। এবার থিটার ভ্যালু কত আমাকে বলো তো? এতটুকু হচ্ছে পাই, পাই পাই পাই। আগের বার পাই থেকে আলফা বিয়োগ করছে, এবার পাইয়ের সাথে আলফা যোগ করে দিলেই হয় না? এই কোণটা হচ্ছে আলফা, তাই না? তাহলে 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 পরে তৃতীয় চতুর্ভাগে থাকলে কি হয় আমাকে বলো তো? থিটার ভ্যালু কত? পাই প্লাস আলফা, পাই প্লাস আলফা, ঠিক আছে? আর এর ভ্যালু কিন্তু সেম, আর এর ভ্যালু আর হচ্ছে ও যে ও মানে বিন্দু যেখানেই থাকুক ওর ফর্মুলা সেম, ওর ফর্মুলা সেম, ঠিক আছে? আচ্ছা, এবার যদি চতুর্থ চতুর্ভাগে হয়, যদি চতুর্থ চতুর্ভাগে হয়, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? ভুজ পজিটিভ কোটি নেগেটিভ, আর এর ভ্যালু সেম। এবার থিটাটা কোনটা আমাকে বলো তো? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ তৈরি করে। তাহলে এবার থিটাটা হচ্ছে আরো বড়, এই পুরোটা হচ্ছে থিটা, তাই না? এটা একটু মনোযোগ, এই পুরাটা হচ্ছে থিটা। তোমরা কি বুঝছো? এই কি করলাম, এটা এটা থিটা, এই যে এখান থেকে ধরে এইটা হচ্ছে থিটা, তাই না? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ তৈরি করে এটা, এটা তুমি কেমনে বের করবা? এই যতটুক বাকি আছে এটা কি আলফা না? এটা কি আলফা না? এটা কি আলফা না? তাই তো? তার মানে এক্ষেত্রে আমি লিখতে পারি থিটা সমান 2 পাই মাইনাস আলফা। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? থিটা বের করার একটা পদ্ধতি হচ্ছে এটা, বুঝছো? যদি এমনি বাইর করো তাহলে থিটার রেঞ্জ হবে 0 থেকে 2 পাই এর মাঝামাঝি, তাই না? 0 থেকে 2 পাই এর মাঝামাঝি, তাই তো? 0 থেকে 360 এর মাঝামাঝি কিছু একটা হবে থিটা। আচ্ছা, আমরা জটিল সংখ্যায় আর্গুমেন্ট বের করার জন্য প্রথম দুইটা ঠিক আছে, পরের দুইটার জন্য আমরা অ্যান্টি ক্লকওয়াইজ কোণ আর নেই নাই, আমরা ক্লকওয়াইজ কোণ নিছিলাম, মনে পড়ে তোমাদের? এটা কি এখানে নিতে পারবো? হ্যাঁ, এখানে আমরা নিতে পারবো, এখানেও আমরা নিতে পারবো। বুঝছো 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 বুঝছো? সবাই সবাই,
এই যে এটার ক্ষেত্রে তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ কোণটা নাও বিশাল বড় হয়ে যায় না, সেটা না নিয়ে আমি ক্লকওয়াইজ কোণটা নিলে আর একটু ছোট হয় এই কোণটা। এটাও তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করতেছে, এটা কি পসিবল? হ্যাঁ, এটাও পসিবল। তো তখন আমাদের থিটার রেঞ্জটা কি দাঁড়াবে জানো? তখন আমাদের থিটার রেঞ্জটা ওই যে মুখ্য আর্গুমেন্টের সীমা -π থেকে পায়ের মাঝে। তখন আমাদের যখন তৃতীয় চতুর্ভাগ আসবে তখন ব্যাপারটা আর এইদিকে থাকবে না, বুঝছো? তৃতীয় আর চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে এখানে আমাদের থিটা হবে এতটুকু, এটা হবে থিটা। তো এই থিটাটা আমরা কেমনে বের করব আমাকে বলো তো? তুমি ক্লকওয়াইজ এতটুকু আসছো, ক্লকওয়াইজ যদি এতটুকু আসো ক্লকওয়াইজ, তাহলে সেটা -π না? দেখো এই পুচকি কোণটা তো আলফা, তোমার কোনো দ্বিমত আছে না? ক্লকওয়াইজ পাই আসছো -π, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ আলফা পরিমাণ গেছো, অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ, তাহলে -π প্লাস আলফা, -π প্লাস আলফা, -π প্লাস আলফা, তাহলে কত? -π প্লাস আলফা। আর এই ক্ষেত্রে চতুর্থ চতুর্ভাগে থাকলে এই যে এটাই কি আমাদের থিটা। তুমি আলফা পরিমাণ জাস্ট কেমনে গেছো? ক্লকওয়াইজ গেছো, তাহলে এটা কত হবে আমাকে বলো তো? মাইনাস আলফা। আমি বুঝাইতে পারছি? আওলাই গেছে মাথা, না? মাথা আওলাই গেছে? বাদ দাও, জাস্ট এটা মনে রাখো, তাইলেই হবে। আচ্ছা, পোলার থেকে কার্তেশীয় পানির মতো সোজা। আমি সামারি টানতেছি, সবাই মনোযোগ। পোলার থেকে কার্তেশীয় পানির মতো সোজা, এটা একটু এখানে লিখি। হ্যাঁ, তোমাকে যদি পোলার দেওয়া থাকে সেখান থেকে কার্তেশীয় পানির মতো সোজা, কোনো চিন্তা ভাবনা নাই। এক্স এর ভ্যালু আর কস থিটা, ওয়াই এর ভ্যালু আর সাইন থিটা, ওয়াই এর ভ্যালু আর সাইন থিটা। কিন্তু কার্তেশীয় থেকে পোলারে যাইতে হলে গ্যাঞ্জাম আছে। এটা কার্তেশীয় দেওয়া, কার্তেশীয়তে পোলার, তার মানে আর থিটাতে যাইতে হবে। আর বের করা খুব সহজ, থিটা নিয়ে এই গ্যাঞ্জাম। থিটা তুমি দুইটা উপায়ে বাইর করতে পারো। একটা হচ্ছে তুমি যদি থিটার রেঞ্জ এটা ধরো, এটা হচ্ছে একদম জটিল সংখ্যার সাথে মিলে যায়, সাধারণত আমরা এটা দিয়েই করি, জটিল সংখ্যার মুখ্য আর্গুমেন্টের সাথে মিলে যায়, বা তুমি এটা দিয়েও করতে পারো। হ্যাঁ, দেখো আলফা পাই মাইনাস আলফা প্রথম দুটো চতুর্ভাগে সেম, তুমি এটা মনে রাখো। আর এটার সাথে 180 বা 2π যোগ করে দিলেই এটা পাবা, বুঝছো? ঠিক আছে, যেই রেঞ্জই মাপো না কেন, যেই পদ্ধতি মাপো না কেন, প্রথম দুটো চতুর্ভাগে সেম। ঝামেলা তৃতীয় আর চতুর্থ হয়। তুমি জটিল সংখ্যার যেই হিসাব সেটাই মনে রাখবা। তুমি যদি নরমাল এটার সাথে 2π যোগ করলে এটা পাবে, এটার সাথে 2π যোগ করলে এটা পাবে। তোমরা কি সব ক্লিয়ার হইছো? আমাকে একটু বলো তো। সবাই 100% ক্লিয়ার হইছো? 100% ক্লিয়ার? এই একটা জিনিস তুমি যদি পারো, সরল রেখাও শেষ, জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্টও শেষ, জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্টও শেষ, বুঝছো? সরল রেখাও শেষ, জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্টও শেষ। আর এগুলা ক্যালকুলেটর দিয়ে করা যায়, তুমি জানো? এগুলা কিন্তু ক্যালকুলেটর দিয়ে করা যায়। সবাই ইউটিউবে ক্যালকুলেটর হ্যাক্সটা দেখে নিবা, ইউটিউবে ক্যালকুলেটর হ্যাক্সটা দেখে নিবা। চলো চলো চলো, পোলার দেওয়া আছে কার্তেশীয়, আমি এটা করাই দিই, 2 নাম্বারটা করাই দিই। ভুজ এক্স কি হবে? আর কস থিটা, তাহলে 3 cos 5π/4, একটু বের করবা সবাই এটা কত হয়। ওয়াই কি হবে? আর সাইন থিটা, 3 sin 5π/4। আচ্ছা চলো এবার পরেরটাই, পোলার স্থানাঙ্কে প্রকাশ করে, এটা নিয়ে গ্যাঞ্জাম। আচ্ছা, আমি ইচ্ছা করেই কি করছি দেখো, 4টা 4 চতুর্ভাগের বিন্দু দিচ্ছি, 4টা 4 চতুর্ভাগের বিন্দু দিচ্ছি। আমাকে বলো তো, এদের সবার ক্ষেত্রে আর এর ভ্যালু সেম হয়ে যাবে না? এদের সবার ক্ষেত্রে আর এর ভ্যালু সেম হয়ে যাবে না? 1 স্কয়ার প্লাস √3 স্কয়ার, তাহলে √1 প্লাস 3, এদের সবার ক্ষেত্রে আর এর ভ্যালু সেম হয়ে যাবে না? আচ্ছা, এবার আমরা একটা সহায়ক কোণ জানি বাইর করি না? আমাকে বলো তো, একটা সহায়ক কোণ বাইর করি। সেই সহায়ক কোণটা কত? আলফা সমান tan ইনভার্স মডুলাস অফ y/x। এটাও দেখো সবার ক্ষেত্রে সেম না? এটাও দেখো সবার ক্ষেত্রে সেম না?
আমাকে বলো, এটাও সবার ক্ষেত্রে সেম না? এবার চলো আমরা থিটার ভ্যালুগুলো বের করি। এবার চলো আমরা থিটার ভ্যালুগুলো বের করি। ঠিক আছে, চলো এক নাম্বার কেসের ক্ষেত্রে থিটার ভ্যালু কি আলফার সমান না? তাহলে থিটার ভ্যালু π/3। 2 নাম্বার কেস আমাকে বলো তো, দ্বিতীয় চতুর্ভাগ কি পাই মাইনাস আলফা, তাহলে π-π/3 2π/3। বুঝছো সবাই? 3 নাম্বার কেস, চলো তৃতীয় চতুর্ভাগে তুমি থিটা দুই ভাবে করতে পারো। একটা হচ্ছে -π + আলফা, কত -π + π/3, সেটা হচ্ছে -2π/3। এটা একটা ওয়ে। আবার আরেকটা ওয়ে হচ্ছে π + আলফা, মানে এটার সাথে 2π যোগ করো, তোমার যেটা সুবিধা হয়। ঠিক আছে, কিছু না বললে যে কোনো একটাতে করলেই হবে, জটিল সংখ্যাটাই করবা। আর এটার ক্ষেত্রে আমাদের হবে মাইনাস আলফা, তাহলে -π/3 চতুর্থ চতুর্ভাগ। বা তুমি এভাবেও চিন্তা করতে পারো যে থিটার ভ্যালু 2π - আলফা। আমরা সবাই বুঝছি, সবাই পারবো বলো তো। মডুলাস আর্গুমেন্ট বলতেছি কেন, কার্তেশীয় থেকে পোলার, পোলার থেকে কার্তেশীয়, আমরা সবাই পারবো। এটা সবাই পারবা না? এই বিন্দুর পোলার স্থানাঙ্ক কত বলো তো? মাঝে মাঝে কিছু অঙ্ক ধাপ করে বলে দেওয়া যায়। এটা দ্বিতীয় চতুর্ভাগে, দেখো তো কোনটা দ্বিতীয় চতুর্ভাগে। কোনো অঙ্ক করার দরকার নাই, অঙ্ক করে তো পারবাই। মনে রাখবা, এমসিকিউ করার সময় তুমি প্রশ্নটা পড়ার সাথে সাথে একটু অপশনগুলো দেখবা। এমনও হয় যে অঙ্ক না করে অ্যান্সার বলে দিতে পারো। তুমি যদি অপশন দেখো, এটা দ্বিতীয় চতুর্ভাগে না, এটা চতুর্থ, এটা প্রথম, এইটা একমাত্র কোণ যেটা দ্বিতীয় চতুর্ভাগে, অ্যান্সার সি। আচ্ছা, এবার আমরা দেখব সমীকরণ। স্থানাঙ্ক তো দেখছি, কার্তেশীয় সমীকরণ, পোলার সমীকরণ। যেই সমীকরণে xy থাকবে ওটারে কার্তেশীয় সমীকরণ বলে। যেই সমীকরণে আর থিটা থাকবে ওটাকে পোলার সমীকরণ বলে। ঠিক আছে, তো কার্তেশীয় থেকে পোলারে রূপান্তর করবা, তাহলে xy রে লাথি মেরে আর থিটা নিয়ে আসতে হবে। বুঝছো? x আর y রে লাথি মেরে আর থিটা নিয়ে আসতে হবে। কেমনে আনবা? xy রে লাথি মেরে আর থিটা। কোথাও তুমি যদি দেখো যে x² + y² আছে, দাও লাথি, সরায়ে কি আর স্কয়ার নিয়ে আসো। কোথাও যদি দেখো শুধু x, একে সরায়ে আর cos থিটা নিয়ে আসো। কোথাও যদি দেখো শুধু y, সেটাকে সরায়ে আর sin থিটা নিয়ে আসো। কাজ শেষ। এই তিনটা রিপ্লেসমেন্ট করলেই কি হয়ে যাবে আমাদের? কার্তেশীয় সমীকরণ পোলার সমীকরণে রূপান্তর হবে। আমি 3 নাম্বারটা করে দিচ্ছি, তোমরা বাকিগুলা করবা। 3 নাম্বারটা খেয়াল করো, এই যে x² + y² আছে, এটার পরিবর্তে তুমি r² লিখে ফেলো। -2a, x এর পরিবর্তে কি লিখবা? r cos থিটা। শেষ, আমাদের পোলার সমীকরণ চলে আসছে। তুমি চাইলে একটু সিম্পলিফাই করতে পারো, দুই পাশ থেকে r কাটা দিতে পারো। r - 2a cos থিটা = 0। প্রথম দুইটা নিজেরা করে নিবা। কেমন? বুঝছো? এবার চলো পোলার থেকে কার্তেশীয় আনতে হলে, পোলার মানে কি আর থিটা থাকবে, ওগুলা লাথি মেরে তুমি কি আনবা? x আর y আনবা। তো কোথাও তুমি যদি দেখো r স্কয়ার আসে, তাকে সরায়ে কি লিখবা? x² + y²। তাকে সরায়ে কি লিখবা? x² + y²। কোথাও যদি দেখো r cos থিটা আছে, তাকে সরায়ে লিখবা x। কোথাও যদি দেখো r sin থিটা আছে, তাকে সরায়ে লিখবা y। লেটস গো। প্রথমটা, 1 নাম্বারটা দেখো তো, r = 2a cos থিটা। আচ্ছা, আর থাকলে কি লিখবো? আর থাকলে √x² + y², তাই না? আর থাকলে কি লেখা যাবে? আচ্ছা, এটা নিয়ে কোনো প্যারা নাই, কিন্তু ডান পাশে শুধু cos আছে, শুধু cos-এর তো কোনো বালাই নেই, আর cos থিটা থাকা লাগবে। মানে আর cos থিটা থাকা লাগবে, তো আর cos থিটা কেমনে আনবো? দুই পাশে r দিয়ে গুণ করে দাও। বুঝছো? r² = 2a * r cos থিটা। শেষ, কাহিনী হয়ে গেছে। r² এর পরিবর্তে তুমি কি লিখতে পারবা?
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টুয়াইস এ আর কস থিটার পরিবর্তে এক্স। আমাদের প্রথমটা হয়ে গেছে। এরপর কোনটা করাই দিব বলো তো? কোনটা করাই দিব? 3 নাম্বারটা করাই, 4 নাম্বারটা করাই? 3 নাম্বারটা। মনোযোগ 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 মনোযোগ। আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস 2 থিটা। কস 2 থিটা তো হবে না, তাহলে কস 2 থিটারে থিটাই নিয়ে আসতে হবে। ফর্মুলা আছে আমাকে বলো তো? কস 2 থিটাকে থিটাই নিয়ে আসতে হবে, ফর্মুলা আছে তাই না? আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবারও গ্যাঞ্জাম। কি গ্যাঞ্জাম? কি গ্যাঞ্জাম? কজের সাথে বা সাইনের সাথে তো কোনো আর নাই, এর সাথে আর লাগবে না, অ্যাকচুয়ালি আর না, আর স্কোয়ার লাগবে, কারণ দুইটা কস। কেমনে আনবো বলো তো? কেমনে আনবো বলো তো? কেমনে আনবো? দুই পাশে আর স্কোয়ার দিয়ে গুণ করে দাও। আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার সমান এ স্কোয়ার সমান এ স্কোয়ার কজ স্কোয়ার থিটাকে এটার সাথে যদি আর স্কোয়ার গুণ করো, আর কস থিটা হোল স্কোয়ার মাইনাস আর সাইন থিটা হোল স্কোয়ার। বুঝতে পারলাম? তাহলে দেখো তো আর স্কোয়ার কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ডান, ইজি পিজি, তাই না? সবাই বলো তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? সবাই বুঝছো না? বুঝছো। এবার এবার আমি যদি এর পরেরটা করতে যাই, এটা করতে যাই, কি করব? 4 নাম্বারটা বলো তো, 4 নাম্বারটাই কি হবে? আর দিয়ে যদি গুণ করে দাও, আর প্লাস আর কস থিটা সমান 2। আর এর ভ্যালু কত বলো তো? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর কস থিটার ভ্যালু কত? এক্স ইকুয়ালস টু 2। শেষ। এটারে সিম্পলিফাই করবা। এটাকে কি করবা? সিম্পলিফাই করবা। এই জিনিসটাকে সিম্পলিফাই করলেই হয়ে যাবে। আমরা বুঝতে পারলাম? আসে কিন্তু দেখো, পারবা না? আর ইকুয়ালস টু এটা হলে কার্তেশীয় সমীকরণ, দুই পাশে আর দিয়ে গুণ করো, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু থ্রাইস আর কস থিটা। তাহলে আর স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে 3x। আচ্ছা, এবার আমরা একটা ফর্মুলা দেখব। দুইটা পোলার স্থানাঙ্ক যদি হয়, দুইটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব রুট ওভার অফ r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস টুয়াইস r1 r2 cos থিটা 1 মাইনাস থিটা 2, রুট ওভার অফ r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2 r1 r2 cos থিটা 1 মাইনাস থিটা 2। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট মনে রাখো যদি আসে আর কি, বুঝছো? যদি আসে, খুব একটা ইম্পর্টেন্ট না, বাট যদি আসে, বুঝছো সবাই? সবাই তো ফর এক্সাম্পল ধরো আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে 2,90 ডিগ্রি আর ধরো 3,60 ডিগ্রি। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তুমি বের করতে পারবা না এই ফর্মুলা দিয়ে? বলো তো, PQ কি হবে? রুট ওভার অফ r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু r1 ইন্টু r2 cos থিটা 1 মাইনাস থিটা 2। ঠিক আছে, একটা থেকে আরেকটা যদি বিয়োগ করো 90 মাইনাস 60, যেটা আসবে সেটাই উত্তর। তো এর মাধ্যমে আমাদের প্রথম চ্যাপ্টার 3.1 শেষ হলো। চ্যাপ্টার 3.1 শেষ হলো। আমরা এখন আমাদের দ্বিতীয় চ্যাপ্টারে চলে যাব 3.2। 3.2 তে মূলত বিভক্তি নিয়ে আলোচনা করা হয়। কি নিয়ে বলো তো? বিভক্তি, কারক বিভক্তি না, অন্তর্বিভক্তি বহির্বিভক্তি। আচ্ছা, দুইটা বিন্দু দেওয়া আছে, একটু মনোযোগ দাও সবাই সবাই সবাই। দুইটা বিন্দু দেওয়া আছে, ঠিক আছে? এই দুইটা বিন্দুর সংযোগকারী রেখাংশ এবি রেখাংশকে দেখো, এইটার উপরস্থ একটা বিন্দু, এইটার উপরস্থ বিন্দু ধরো সি বিন্দু, এই সি বিন্দুটা যার স্থানাঙ্ক x, y, এই তিনটা কিন্তু সমরেখ।
ঠিক আছে? হ্যাঁ, এই এবি রেখাংশকে m1:m2 অনুপাতে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা লিখতে পারি যে AC বাই BC সমান m1:m2 m1:m2। ঠিক আছে? তাহলে এবি রেখাংশকে সি বিন্দুটা অন্তর্বিভক্ত করে। এই তিনটা বিন্দু কিন্তু সমরেখ। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব। সি বিন্দুর ভুজ কি হবে জানো? ভুজ কি হবে জানো? নিচে তুমি m1 + m2 লিখে ফেলবা চোখ বন্ধ করে। উপরে লিখবা m1 এর সাথে ওই বিন্দুর ভুজটা গুণ m1x2 প্লাস এবার m2 এর সাথে এই বিন্দুর m2x1। কোটি কি হবে? কোটি কি হবে? সবকিছু সেম, জাস্ট ভুজের জায়গায় কোটি বসায় দিবা। নিচে m1 + m2, উপরে m1 এর সাথে দ্বিতীয় বিন্দুর কোটি m1y2 প্লাস m2y1। ক্লিয়ার? আমি কি তোমাকে বুঝাইতে পারলাম? সবাই 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 এবার আমরা দেখব হচ্ছে আমরা অন্তর্বিভক্ত দেখে ফেলছি, তাই না? আমরা অন্তর্বিভক্ত দেখে ফেলছি। তাহলে এ আর বি বিন্দু আর অনুপাতটা দেওয়া থাকলে তুমি অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবা? বলো বলো বলো। দুইটা বিন্দু আর অনুপাত যদি দেওয়া থাকে, অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবা? পারবা পারবা পারবা। এই দেখো, এই যে ফর্মুলাটা এখানে লেখা আছে সুন্দর। এখন আমাকে বলো তো, আমি যদি m1 এর জায়গায় কে দেই 1 দেই, তুমি কি পরিবর্তিত ফর্মুলাটা নিয়ে আসতে পারবা? পারবো, এটা আমরা সবাই পারবো, তাই না? এটা আমরা সবাই পারবো, তাই তো? সবাই পারবো। এই যে দেখো 1,2 আর 3,6 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে এই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই বিন্দুর ভুজ আমরা ধরি x, তাহলে ভুজ কি হবে বলো তো? 2:3 অনুপাতে, তাই না? তাহলে নিচে হবে 2 + 3, উপরে কি হবে 2 × 3 প্লাস 3 × 1। বুঝছো বুঝছো? যখন 2 নিবা দ্বিতীয় বিন্দুর ভুজ নিবা, যখন 3 নিবা প্রথম বিন্দুর ভুজ নিবা। তাহলে এটা কত হয় আমাকে বলো তো? 3 × 2 = 6, 6 আর 3 = 9, 9 কে 5 দিয়ে ভাগ, 9/5, 9/5। তুমি যখন কোটি বের করবা কি হবে বলো তো? নিচে 2 + 3, নিচে 2 + 3, উপরে 2 × 6 প্লাস 3 × 2। তাহলে এটা কত হয়? 6 × 2 = 12, 12 আর 6 18, 18/5। তাহলে বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি 9/5, 18/5, 9/5, 18/5। সবাই বুঝছো তোমরা? সবাই বুঝছো, তাই না? সবাই বুঝছো। কেমন? আচ্ছা, এবার সমত্রিখণ্ডক। আচ্ছা, সমত্রিখণ্ডকের আগে আমরা সমদ্বিখণ্ডক বা মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করি। ঠিক আছে? মধ্যবিন্দু কয়টা? মধ্যবিন্দু মানে কি? সমদ্বিখণ্ডক। মধ্যবিন্দু মানে কি আমাকে বলো তো? সমদ্বিখণ্ডক। এই যে মধ্যবিন্দু বা সমদ্বিখণ্ডক, এটা কি করে? 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এটার ভুজ কি হবে আমাকে সবাই বলো তো? গড় দিয়ে দিলেই হয় না? x1 + x2/2। তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করেও দেখো এটাই আসে, ফর্মুলা অ্যাপ্লাই করেও দেখো এটাই আসে। y কি হবে আমাকে বলো তো? y1 + y2/2। ঠিক আছে? তাহলে আমাকে বলো তো সমত্রিখণ্ডক বিন্দু কয়টা? 2টা। সমচারখণ্ডক বিন্দু কয়টা? 3টা। তাই না? যতগুলা খণ্ড বিন্দুগুলো একটা কম। দেখো কি বলছে, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডন বিন্দু। সমত্রিখণ্ডন বিন্দু। তাহলে আমরা একটু দেখি, ব্যাপারটা বুঝছি। সবাই একটু মনোযোগ। হ্যাঁ, ধরো আমাদের বিন্দু দুইটার নাম দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের এ বিন্দু 7,5, আর বি বিন্দু ধরো -2, -1। আচ্ছা, এই দুইটা বিন্দুর সমত্রিখণ্ডক বিন্দু কয়টা? 2টা। একটা, 2টা। এটা ধরো সি, এটা ধরো ডি। সমত্রিখণ্ডক বিন্দু। তাইলে 1:1:1। তাহলে আমাকে বলো তো
সি বিন্দুটা কি অনুপাতে অন্তর্বিভক্ত করে? 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সি বিন্দুটা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সবাই বলো, সি বিন্দুটা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ডি বিন্দুটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাই না? তাই না? তাই না? তাই না? তুমি এই সাইড থেকে যদি চিন্তা করো, ওই সাইড থেকে হলে উল্টা। আচ্ছা, তাহলে আমাকে বলো তো, হেই x1 + x2/3 না। দেখো সি বিন্দুর আমরা ভুজকটি একসাথেই লিখে ফেলবো, এই যে এভাবে লেখে, তুমি যদি একসাথে লিখতে চাও উপরে কিন্তু সুন্দর করে লিখবা, রিটেনে যদি আসে সি বিন্দুটা এবি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখানে এখানে বাংলায় লিখে নিবা, সি বিন্দুটা এবি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে নিচে কি হবে আমাকে বলো তো, 1 + 2 1 + 2 1, এই যে খেয়াল করো 1 × -2 1 × -2 প্লাস, মনোযোগ 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 মনোযোগ, সবাই 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 ফুল মনোযোগ এদিকে, +2 × 7, তারপর 1:-1 +2 × 5, বের করে নিবা। আবার সুন্দর করে লিখবা, ডি বিন্দুটা এবি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে সবাই বলো তো, 2 + 1 2 + 1 2 × -2, এই বুঝছো, 2 × -2 + 1 × 7, এটা হচ্ছে ভুজ। কোটির ক্ষেত্রে কি হবে, 2 × -1, ঠিক আছে, +1 × 5। সবাই পারবা না? সমত্রিখণ্ডন বলছি, এবার যদি সমচার খণ্ডন বলি পারবা? এবার যদি সমচার খণ্ডন বলি পারবা না তোমরা? পারবা না? পারবা না? পারবা তো? সবাই পারবা, আমি জানি সবাই পারবা। চলো এর পরেরটা, এবি সরল রেখাটা এই দুটা বিন্দু দ্বারা সমত্রিখণ্ডিত হয়, এ আর বি বিন্দু স্থানাঙ্ক। এটা খুবই মজার, এটা খুবই মজার, আমি করে দিব না, হোমওয়ার্ক দিয়ে দিব, হোমওয়ার্ক দিয়ে দিব। এবি সরল রেখাটা, তাহলে এটা এ এটা বি, পি আর কিউ বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়, তাহলে পি হচ্ছে 3,3, পি হচ্ছে 3,3, কিউ হচ্ছে 8,5। আমাকে বলো তুমি কি এ বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবা? দেখো তো, এ আর কিউ এর মধ্যবিন্দু পি না, এ আর কিউ এর মধ্যবিন্দু পি না, তাহলে আমি যদি এ বিন্দুর ভুজ ধরি x, y, তাহলে আমাকে বলো তো x + 8/2 = 3, x + 8/2 = 3, সেখান থেকে x বের হবে, বুঝছো? সেম ভাবে y, কারণ 1:1 তো, y + 5/2 = 3, পারবা? পারবা 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 পারবা, তাই না? পারবা পারবা। এবার চলো আমরা দেখব বহির্বিভক্ত। কি দেখব? বহির্বিভক্ত। আচ্ছা আচ্ছা, একটু মনোযোগ, একটু মনোযোগ। এবি সংযোগ রেখাংশকে বহির্বিভক্ত করবে, তারা এই লাইনের উপরে থাকবে কিন্তু বাইরে, বুঝছো? যেই বিন্দু এটাকে বহির্বিভক্ত করে তারা এই লাইনের উপরে থাকবে, এই লাইনের উপরে থাকবে, ঠিক আছে? ধরো সি বিন্দুটা আমরা ধরলাম বহির্বিভক্ত করে, তাহলে এই লাইনের উপরেই থাকবে, এই লাইনের উপরেই থাকবে, এই লাইনের উপরেই থাকবে, কিন্তু বাইরে থাকবে। এখন বাইরে তো দুই দিকে হইতে পারে, ডাইনে আর হচ্ছে বামে, তাই না? ডাইনেও হইতে পারে বামেও হইতে পারে, কোন দিকে হবে বলো তো? সিটা তো এখানেও হইতে পারে, সেটা আমরা দেখব। আচ্ছা, এবার আমরা মনে করি যে সি বিন্দুটা এবি কে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, বহির্বিভক্ত করে। সি বিন্দুটা এবি কে m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করে। তাহলে আমার m1 কোনটা জানো? এই পুরাটা হচ্ছে m1, বুঝছো? আর m2 হচ্ছে এইটা। মনে রাখবা সব সময় বিন্দু দুইটা, বিন্দুর সাথে বিভক্তকারী বিন্দু, এই দূরত্বটা, এটা নিয়েই অনুপাতটা নেওয়া হয়, ঠিক আছে? যখন অন্তর্বিভক্ত ছিল এটার সাথে বিভক্তকারী বিন্দু, এটার সাথে বিভক্তকারী বিন্দু। যখন বহির্বিভক্ত হবে এটার সাথে বিভক্তকারী বিন্দু, এটার সাথে বিভক্তকারী বিন্দু, এই দুইটার অনুপাত দেওয়া থাকবে, এই দুইটার অনুপাত দেওয়া থাকবে, ঠিক আছে?
এবি রেখাংশকে m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করে। এবি কে কি অনুপাতে আমাকে বলো তো? m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করে। তাহলে এসি বাই বিসি এটা কত আমাকে বলো তো? m1/m2 m1/m2 ক্লিয়ার? তোমরা কি বুঝছো সবাই? আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে m1 যদি বড় হয়, তাহলে কি ডানে থাকবে, তাই না? m2 যদি বড় হয় তাহলে বামে, তাই না? বুঝছো ব্যাপারটা? ওই যে তোমরা স্থির তড়িতে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য এরকম অঙ্ক করছে না, এরকম একটা। তাহলে বিভক্তকারী বিন্দু ভুজ কি হবে মনে রাখবা ফর্মুলা অন্তর্বিভক্তের মতোই, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস, মাঝখানে এই যে ভুজটা কি অন্তর্বিভক্তের ক্ষেত্রে ছিল m1 + m2, এবার হয়ে যাবে m1 - m2, ঠিক আছে? তারপর m1 যখন নিবা, m1 এর সাথে কি ওই বিন্দুটার দ্বিতীয় বিন্দুটার ভুজ m1x2 - m2x1, বুঝছো? ঠিক আছে, আচ্ছা কোটি যখন করবা সেম, জাস্ট ভুজের জায়গায় কোটি m1 - m2, m1y2 - m2y1, ক্লিয়ার? তোমরা কি বুঝছো? এখানে খুবই ইম্পর্টেন্ট এই যে m1:m2 এই জিনিসটা বুঝছো? অনুপাত সব সময় এই দুইটা বিন্দু আর বিভক্তকারী বিন্দুর অনুপাত, এটা নেওয়া হয়, বুঝছো? এতটুকু কিন্তু m1 না, m1 এই পুরাটা, m2 এই পুরাটা, ক্লিয়ার? m1 m2 ব্যাপারটা বুঝছো? এটা নিয়ে গ্যাঞ্জাম লাগান যাবে না, ওকে? মাঝে মাঝে কোশ্চেনে এটা দেওয়া যায় 3 একক, এটা দেওয়া যায় 1 একক, তাহলে m1 m2 কি 1 একক না, m1 হবে এই পুরোটা, তাহলে 3 আর 1 4, m2 হবে এতটুকু। আমি কি বুঝাইতে পারলাম? এই পুরাটা m1, এই পুরাটা m2, ওকে? চলো আমরা অঙ্ক করি। এই যে ফর্মুলাটা সুন্দর করে লেখা আছে, ওকে? এরপরেরটা দেখো, খুবই ইম্পর্টেন্ট। এ আর বি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা একটু এখানে মনোযোগ দিবা, ঠিক আছে? এ আর বি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? বুঝছো? এই ধরো আমাদের এ বিন্দু, এ হচ্ছে -2,4, বি হচ্ছে 4,-5। এবি রেখাংশকে সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন এবি সমান 3BC হয়। এবি সমান 3BC, ধরো সি পর্যন্ত বর্ধিত করছো, এই যে সি বিন্দুর স্থানাঙ্ক ধরো x, y। এবি সমান 3BC, এবি বিসির 3 গুণ, তাই না? এবি বিসির 3 গুণ, তাহলে আমাকে বলো তো এইটা যদি 1 হয়, এই অনুপাতটা কত? 3 না? আমাকে বলো এবি বিসির 3 গুণ, এটা 1 ধরলে, তাহলে সি এবি কে কি অনুপাতে বহির্বিভক্ত করে আমাকে বলো? সি এবি কে এত অনুপাতে বহির্বিভক্ত করে। অনুপাতটা কত আমাকে বলো দেখি, কে পারো? অনুপাতে বহির্বিভক্ত করে। সুতরাং সি বিন্দুর ভুজ এত, কোটি এত, ভুজ এত, কোটি এত। কি অনুপাতে? এই যে m1 কিন্তু এই পুরাটা 4, 3 1 হলে 4, তাহলে 4:1 অনুপাতে, এই যে এইটা বাইর করতেই পোলাপানে গ্যাঞ্জাম লাগাই দেয়, বুঝছো? 4:1 অনুপাতে, ঠিক আছে? তাহলে ভুজ কি হবে? 4 - 1, 4 × 4, 4 × 4 -1 × -2, y কি হবে আমাকে বলো তো? নিচে 4 - 1, 4 - 1, পরে কি হবে আমাকে বলো তো? 4 × -5 -1 × 4, ঠিক আছে? বাইর করবা, ভুজ কোটি চলে আসবে। এই তো সুন্দর। আচ্ছা এবার
আমরা এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলা করছি আমাদেরকে বিন্দু দেওয়া থাকতো, অনুপাত দেওয়া থাকতো, আমরা বিভক্তকারী বিন্দুটা বাইর করতাম, তাই না? আমাকে বলো আমাদের এতক্ষণ অনুপাত দেওয়া থাকতো, আমরা বিভক্তকারী বিন্দুটা বাইর করতাম। এবার আমাকে বিভক্তকারী বিন্দুটা দেওয়া থাকবে, এবার আমাকে বলবে যে কি অনুপাতে বিভক্ত করে। বুঝছো? এই ধরো আমাদের এবি একটা সরল রেখা, ঠিক আছে? এবি একটা সরল রেখা। এখন আমাকে বলতে পারবা এই এবি কে বিভক্ত করতে পারে কে? এই এবি কে বিভক্ত করতে পারে কে? আমাকে বলো তো। এই এবি কে বিভক্ত করতে পারে একটা বিন্দু, এবি কে বিভক্ত করতে পারে। এক্স অক্ষ বা ওয়াই অক্ষ এবি কে বিভক্ত করতে পারে, পারে না? পারে না। আবার র্যান্ডম একটা সরল রেখাও এবি কে বিভক্ত করতে পারে, তাই না? তোমার কোশ্চেনে এ বিন্দু আর বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকবে, এ বিন্দু আর বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকবে, তারপর বলবে আরেকটা বিন্দু স্থানাঙ্ক দিয়ে যে এই বিন্দুটা এবি কে কি অনুপাতে বিভক্ত করে। আবার এটাও বলতে পারে যে এবি রেখাংশকে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। বা এটাও বলতে পারে এই এবি কে যে কোনো একটা র্যান্ডম সরল রেখা এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এটাই তো সরল রেখার আদর্শ আকৃতি, এই রেখা কি অনুপাতে বিভক্ত করতেছে। আমি কি বুঝাইতে পারলাম? তো এই তিন টাইপের কোশ্চেন হয়, এবি রেখাংশটা দেওয়া থাকবে, এবি রেখাংশকে একটা বিন্দু কি অনুপাতে বিভক্ত করে, এক্স অক্ষ বা ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, একটা সরল রেখা কি অনুপাতে বিভক্ত করে। তাহলে এবার আমার অনুপাতটা বের করা লাগবে, ঠিক আছে? অনুপাতটা বের করা লাগবে। আচ্ছা তোমরা একটু দেখো তো, তার মানে এবার আমার কি বের করা লাগবে বলো তো, কি বের করা লাগবে? m1 is to m2, তাহলে m1 আর m2 এই দুইটা বাইর করা লাগবে, দুইটা রাশি বাইর করা লাগবে। ব্যাপারটা গ্যাঞ্জাম। তাহলে আমি ফার্স্টে ধরে নিব এরকম, ধরি m1 is to m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে বা বহির্বিভক্ত করে, m1 এর ভ্যালু বাইর করো, m2 এর ভ্যালু বাইর করো। আচ্ছা এটা না করে আমি যদি ধরে নেই যে k is to 1 অনুপাতে বিভক্ত করে, পরে খালি k এর ভ্যালুটা বাইর করলেই হয়ে যাবে। ধরো m1 is to m2 আসতো 2 is to 3 এই অনুপাতে বিভক্ত করে, তোমার k এর ভ্যালু তখন আসবে 2/3 is to 1। তারপর সেখান থেকে তুমি দুই পাশে 3 দিয়ে গুণ করলে কি 2 is to 3 চলে আসবে। আমি বুঝাইতে পারলাম? আমার যেহেতু অনুপাত বের করা লাগবে, আমি যদি m1 is to m2 ধরে করি অঙ্ক, আমার ফর্মুলা কি দুইটা জিনিস বাইর করা লাগবে, m1 m2। এর চেয়ে ভালো আমি k is to n ধরে করি, k is to 1 ধরে করি। তাহলে আমাকে বলো তো এই জিনিসটাকে যদি k is to n1 অনুপাতে অন্তর্বিভক্ত করে ফর্মুলা কেমন আসবে তুমি কি বের করতে পারবা? ভুজ কি হবে বলো তো? k plus 1 kx2 plus x1। y কি হবে আমাকে বলো তো? নিচে হবে k plus 1, উপরে কি ky2 plus y1। ক্লিয়ার। সেম ভাবে আমি যদি ধরি k is to 1 অনুপাতে বহির্বিভক্ত করে, তাহলে কি হবে আমাকে ভুজ কি হবে বলো তো? যদি বহির্বিভক্ত করে k minus 1 kx2 minus x1, কোটি কি হবে বলো তো? k minus 1 ky2 minus y1। গুড। বলো তো চলো আমরা অঙ্ক করি। সবাই মনোযোগ। কোশ্চেনটা পড়ো। আচ্ছা অন্তর্বিভক্ত আর বহির্বিভক্তের ফর্মুলায় পার্থক্য কি? জাস্ট একটা মাইনাসের পার্থক্য না? একটা মাইনাসেরই তো পার্থক্য। আচ্ছা এবি সংযোগ রেখাংশকে সি কি অনুপাতে বিভক্ত করে? অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত তুমি জানো? আমি ফার্স্টে ধরে নিব প্রত্যেকটা অঙ্কে ধরি k is to 1 অনুপাতে k is to 1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমরা সব সময় ধরে নিব অন্তর্বিভক্ত করে। ভাই যদি অন্তর্বিভক্ত না করে বলতেছি
তুমি অন্তর্বিভক্ত ধরবা, তারপর অন্তর্বিভক্তের ফর্মুলা অ্যাপ্লাই করবা। যদি k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে করে তাহলে আমাকে বলো তো সি বিন্দুর ভুজটা কত হবে? হ্যাঁ, এবির সংযোগ রেখাংশকে সি, তাহলে আমাকে বলো তো সি বিন্দুর ভুজটা কত হবে? সি বিন্দুর ভুজটা কত হবে? সি বিন্দুর ভুজটা কত হবে? নিচে k+1, নিচে k+1, উপরে উপরে 3k+1, তাই না? নিচে k+1, উপরে 3k+1, তাই তো? এখন সি বিন্দুর ভুজ কত দেওয়া? 7 দেওয়া। বুঝছো বুঝছো বুঝছো? ধরি সি বিন্দু এবি কে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে এবি কে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে এমন বিন্দুর ভুজ কত? এত, এটা দেওয়া আছে না 7। এখান থেকে তুমি কে এর ভ্যালুটা বের করবা। যদি কে এর ভ্যালু পজিটিভ আসে তার মানে তোমার অনুমানটা ঠিক আছে, আসলেই অন্তর্বিভক্ত করতেছে। আর যদি কে নেগেটিভ আসে তাহলে অনুপাতটা ঠিক আছে কিন্তু বহির্বিভক্ত করবে। আমি কি বুঝাইছি? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? বলো বলো বলো, একটু গুণ করে দেখো। 7k+7 সমান 3k+1। এক পাশে যদি নিয়ে আসো 7k - 3k কত হয়? 4k। আর ওদিকে কত? 1 - 7 কত? -6। তাহলে k এর ভ্যালু কত চলে আসলো আমাকে বলো তো? -6/4 বা -3/2। সবাই বুঝছো? তার মানে অন্তর্বিভক্ত করবে না। যদি আসতো আচ্ছা আমরা একটু লিখি পজিটিভ, তাহলে অন্তর্বিভক্ত করতে, যেহেতু নেগেটিভ আসে তাহলে বহির্বিভক্ত। কি অনুপাতে? 3/2:1, বা দুই পাশে যদি গুণ দাও তাহলে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত আমাকে বলো তো? বহির্বিভক্ত করে, বহির্বিভক্ত করে। ক্লিয়ার? তোমরা বুঝছো? সবাই বলো তোমরা কি বুঝছো? তোমরা বুঝছো তাই না? আচ্ছা, এবার দেখাও যে মূল বিন্দু এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশের একটা ত্রিখণ্ডন বিন্দু। ত্রিখণ্ডন বিন্দু দেখাইতে বলছে, তার মানে তুমি যদি দেখাইতে পারো যে মূল বিন্দু এটাকে 2:1 বা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, তাইলে এটা এর একটা ত্রিখণ্ডন বিন্দু না? বলো 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 বলো, তোমাকে দেখাইতে বলছে মূল বিন্দু এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশের একটা ত্রিখণ্ডন বিন্দু। তো তুমি যদি সামহাও দেখাইতে পারো যে মূল বিন্দু এই রেখাংশকে 1:2 বা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাইলে এই কাজ শেষ। তুমি কি পারবা? তুমি কি পারবা? তুমি কি পারবা? তুমি ফার্স্টে ধরে নিবা, ধরি মূল বিন্দু k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমি ছাড়া ছাড়া বাংলা লিখতেছি, তুমি পুরোটা লিখবা। k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তারপর কে এর ভ্যালুটা বের করবা। পারবা না তোমরা সবাই? তারপর বলছে অপর ত্রিখণ্ডন বিন্দু, তাহলে একটা যদি 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, আগেরটা কি আরেকটা কি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। সবাই তোমরা কি বুঝছো? আচ্ছা আমি করে দিই। এটা বুঝো নাই তোমরা? আহারে, এবি এর সংযোগ রেখাংশকে সি বিন্দুটা কি অনুপাতে বিভক্ত করে? দেখো দেখো দেখো, মনোযোগ 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 মনোযোগ। এবি এর সংযোগ রেখাংশকে সিটা কি অনুপাতে বিভক্ত করে? তুমি ফার্স্টে অনুপাত যখন চাইবে তুমি সব সময় ধরে নিবা প্রথম লাইনটা সব সময় এরকম হবে, ধরি k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এবি কে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে এরকম বিন্দুর ভুজ কত আমাকে বলো তো? নিচে k+1, উপরে 3k+1, এটা তাই তো? এবি কে k:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর ভুজ এটা, সেটা কত? 7। এখান থেকে তুমি কে এর ভ্যালুটা বের করবা। কে যদি পজিটিভ হয় তাহলে তুমি যেটা ধরছো আসলেই অন্তর্বিভক্ত করে, আর না হলে বহির্বিভক্ত করবে।
ঠিক আছে, আমি করলাম। এটা কি বলছে, এটা তোমরা বাসায় করবে। এটা দেখাইতে বলছে যে এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশের একটা সমত্রিখণ্ডন বিন্দু হচ্ছে মূল বিন্দু। তাহলে তোমাকে বাইর করতে হবে মূল বিন্দুটা এটাকে কি অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো আমি ধরে নিলাম মূল বিন্দুটা k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন আমি যদি কোনোভাবে দেখাইতে পারি যে মূল বিন্দুটা এটাকে 2:1 বা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলেই তো সমত্রিখণ্ডন বিন্দু। ডান। অলওয়েজ k:1 ধরবা, অলওয়েজ মানে অলওয়েজ, অলওয়েজ k:1 ধরবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বুঝলাম। এবার এবার আমরা দেখব অক্ষ দ্বারা বিভক্তি। কি দেখব? অক্ষ দ্বারা বিভক্তি। চলো আমরা একটা অঙ্ক দেখি, মনোযোগ মনোযোগ মনোযোগ, দেখো কতবার আসছে এগুলো, এমসিকিউতে আসে মূলত। এই দুইটা বিন্দু সংযোগ রেখাংশ এক্স অক্ষ রেখা কি অনুপাতে বিভক্ত করে, বুঝছো? তারপর বিভাজন বিন্দুটার ভুজ বের করো। সবাই কোশ্চেনটা একবার পড়ো। এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। তুমি কি বুঝতে পারছো কোশ্চেনটা? আচ্ছা, এক্স অক্ষের উপরে কোটি শূন্য না, এক্স অক্ষের উপরে কোটিটা শূন্য, তাহলে যেই বিন্দুতে বিভক্ত হয় সেই বিন্দুর কোটি শূন্য। তুমি কি বুঝছো? তাহলে আমরা ধরি এক্স অক্ষ, এই যে আমাদের এ বিন্দুটা ধরো 7,7, বি বিন্দুটা ধরো -5, -10। ধরি এক্স অক্ষ এবি কে, ধরি এক্স অক্ষ এবি কে k:1 অনুপাতে কি অন্তর্বিভক্ত করে, কারণ আমরা অন্তর্বিভক্তের ফর্মুলা অ্যাপ্লাই করব। অনুপাতে অন্তর্বিভক্ত করে, বাকিটার মতো। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি সবাইকে তোমাদের? আচ্ছা, ডান। তাহলে ওই বিভক্তকারী বিন্দুর ভুজ কত হবে? ভুজ বের করবো না কোটি বের করবো বলো তো? আমরা বিভক্তকারী বিন্দুর কোটিটা জানি, তাই না? এই যে এটাই তো আমাদের এক্স অক্ষ। তোমাকে বলছে দুইটা বিন্দু সংযোগ রেখাংশকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। এই যে এই বিন্দুটা কি অনুপাতে? আমি ধরে নিচ্ছি কি এই বিন্দুটা k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন এই বিন্দুটার কোটি শূন্য, তাহলে বিভাজনকারী বিন্দুর যেই কোটি সেটা কত হবে আমাকে বলো তো? সবাই একটু বলো। k+1 কোটি, তাহলে -10k +7। তাহলে প্রশ্ন মতে এটার ভ্যালুই তো শূন্য। প্রশ্ন মতে -10k +7 ডিভাইডেড বাই k+1 = 0। তাহলে কি হয় আমাকে বলো তো সবাই? 10k = 7, তাহলে k এর ভ্যালু কত চলে আসে? 7/10। k এর ভ্যালু কত চলে আসে? 7/10। সুতরাং k:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত হয়, বা 7/10:1 বা 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তার মানে আমরা বলতে পারি না এক্স অক্ষ এই সংযোজক রেখাংশকে 7:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অন্তর্বিভক্ত কেন বুঝছো? সুন্দর করে বাংলায় লিখে দিবা। এই অনুপাতে অন্তর্বিভক্ত করে 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আচ্ছা, বিভাজন বিন্দুটার ভুজ বাইর করতে পারবা না? তুমি অনুপাতটা জানো, কোটি তো শূন্য, ভুজটা বাইর করে ফেলবা। পারবা সবাই না আমার করায় দেওয়া লাগবে? ভুজটা পারবা না করায় দেওয়া লাগবে? পারবা তো? বলো। এবার আমি যদি বলতাম ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? ওয়াই অক্ষের উপর তখন কি ভুজটা শূন্য। এখানে যদি আমি ওয়াই বলতাম তাহলে ওয়াই অক্ষের উপর ভুজটা শূন্য, তখন ভুজের স্থানাঙ্কটা বের করে শূন্য বের করতা,
কে এর ভ্যালু বের হয়ে যেত। ঠিক আছে, বুঝছো সবাই? পারবা 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 তো পারবা তো পারবা তো? চলো এবার শর্টকাট দেখাই, শর্টকাট দেখাই, একটু মনোযোগ 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 মনোযোগ, সবাই সবাই খুবই খুবই খুবই, হ্যাঁ মনোযোগ, ফুল মনোযোগ, ফুল মনোযোগ, ফুল মনোযোগ এদিকে। এই ধরো একটা বিন্দু পি অফ x1, y1, এই ধরো আরেকটা বিন্দু, আচ্ছা পি না, আমি ধরো এ আর বি দিলাম, ঠিক আছে, এ আর বি, বিটা ধরো এইখানে। এই এবি এর সংযোগ রেখাংশ, চিন্তা করো, এই এবি এর সংযোগ রেখাংশ এটাকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করবে? ঠিক আছে, এই যে এই এক্স অক্ষ, এই যে এইটা, তাহলে আমরা ধরে নিলাম k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, বা ধরো m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, কি ধরে নিলাম? m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আচ্ছা আমি একটা কাজ করি, এখান থেকে একটা লম্ব টেনে নিলাম, এখান থেকে একটা লম্ব টেনে নিলাম। দেখো তো দুইটা সুন্দর সুন্দর ত্রিভুজ হয়েছে, দুটাই কি সমকোণী ত্রিভুজ না? আমাকে বলো, দুইটা সুন্দর সুন্দর ত্রিভুজ হয়েছে, এটা সমকোণ, এটা সমকোণ, এই কোণ আর এই কোণ বিপ্রতীপ কোণ, তিনটা কোণই সমান, তাহলে এরা কি সদৃশকোণী ত্রিভুজ? এরা কি সদৃশকোণী ত্রিভুজ? সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, তাহলে m1 এর অনুরূপ বাহু কি m2, m1 এর অনুরূপ বাহু কি m2 ইকুয়ালস টু, আমাকে বলো তো এই বাহুটার দৈর্ঘ্য কত? এটা কি এই বিন্দুটার কোটি না? এটা কি এই বিন্দুটার কোটি না? আমাকে বলো, অর্থাৎ y1, এটা কি এই বিন্দুটার কোটি না? আমাকে একটু বলো, আমাকে একটু বলো, আমাকে একটু বলো, তাই না তাই না? তাহলে এইটার অনুরূপ বাহু কি এটা না? তাই না? তাহলে অনুপাতটা আমরা কি পাইলাম? কোটিদ্বয়ের অনুপাত। এখন অনুপাত তো নেগেটিভ হয় না, এই জন্য আমি কি মডুলাস দিয়ে দিলাম, মডুলাস দিয়ে দিলাম। তাহলে দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে বলো তো? এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? কোটিদ্বয়ের অনুপাতে বিভক্ত করে। এই বুঝছো? কোটিদ্বয়ের অনুপাতে বিভক্ত করে, কোটিদ্বয়ের অনুপাতে বিভক্ত করে। সিমিলার ভাবে তুমি যদি ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? ভুজদ্বয়ের অনুপাতে বিভক্ত করে। শর্টকাট করে দিছি। দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? কোটিদ্বয়ের অনুপাতে। ওয়াই অক্ষ কি অনুপাতে? ভুজদ্বয়ের অনুপাতে। এটা হচ্ছে ফর্মুলাটার প্রমাণ, শর্টকাটটার প্রমাণ। এখন তুমি মুখস্থ করে রাখবা। দেখো মনোযোগ 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 মনোযোগ, দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে, দুইটা বিন্দু চিন্তা করো x1, y1 আর x2, y2, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? মডুলাস অফ কোটিদ্বয়ের অনুপাত, মডুলাস অফ কোটিদ্বয়ের অনুপাত। এখন অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত আমাকে বলো তো? অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত? আচ্ছা চিন্তা করো তো, দুইটা বিন্দু যদি এক্স অক্ষের দুই সাইডে থাকে তাহলে অন্তর্বিভক্ত করবে। যদি দুইটা বিন্দু একই সাইডে আছে তখন কি আর অন্তর্বিভক্ত হবে? তখন তো এক্স অক্ষ বহির্বিভক্ত করবে, তাই না? বলো বলো বলো, দুইটা বিন্দু যদি এক্স অক্ষের দুই সাইডে থাকে তখনই তো এবি কে এক্স অক্ষ অন্তর্বিভক্ত করবে। যদি দুই সাইডে থাকে তাহলে এটার কোটি যদি পজিটিভ হয় এটার কোটি নেগেটিভ। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? তার মানে তুমি যদি মডুলাস ছাড়া চিহ্নটা নাও, তুমি কি করলা? শুধু এটার চিহ্নটা নিলা, এই চিহ্নটা যদি নেগেটিভ হয় তাহলে অন্তর্বিভক্ত, আর যদি এই চিহ্নটা পজিটিভ হয় তাহলে বহির্বিভক্ত। আমি সামারি বলতেছি, মনোযোগ মনোযোগ মনোযোগ।
দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে, শর্টকাটটা খালি মুখস্থ রাখবা, যাদের প্যাস লাগতেছে শর্টকাটটা খালি মুখস্থ রাখবা। এই দুইটা বিন্দু সংযোগ রেখাংশকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? এক্স অক্ষ বিভক্ত করে কোটিদ্বয়ের অনুপাতে। অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত? তুমি মডুলাসের ভিতরের চিহ্নটা নিবা, যদি চিহ্নটা নেগেটিভ হয় অন্তর্বিভক্ত, পজিটিভ হলে বহির্বিভক্ত। এবার আমরা তো এক্স অক্ষটা দেখলাম, চলো ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করবে? ভুজদ্বয়ের অনুপাতে। ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করবে বলো তো? ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করবে? ভুজদ্বয়ের অনুপাতে। ঠিক আছে, ওয়াই অক্ষ বিভক্ত করবে ভুজদ্বয়ের অনুপাতে। দ্যাটস ইট। ক্লিয়ার? তুমি খালি এটা মুখস্থ রাখলেই হবে, ওই প্রমাণ টমান আপাতত লাগবে না, প্রমাণ টমান আপাতত লাগবে না। কারো যদি ভাল লাগে করবা, না ভাল লাগে দরকার নেই। ঠিক আছে, বুঝছো তোমরা? বুঝছো? এখান থেকে এমসিকিউ আসে, প্রতি বছরই আসে। বলো, এই দুটা বিন্দু সংযোগ রেখাংশকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করবে? এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? মডুলাস অফ কোটিদ্বয়ের অনুপাত। কোটি কত? -2 -6। কোটি কত? -4 আর 6। তার মানে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত? চিহ্নটা দেখো, ভেতরে নেগেটিভ নেগেটিভ, তাহলে 2:3 অনুপাতে 2:3 অনুপাতে আমাকে বলো তো অন্তর্বিভক্ত করবে। কি করবে? অন্তর্বিভক্ত করবে। কেমন সবাই? বলো, বুঝছো? এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ কোটিদ্বয়ের অনুপাতে, এই যে -4:6 এই অনুপাতে অন্তর্বিভক্ত কেন? নেগেটিভ আসছে। এবার বলো, ওয়াই অক্ষ, আমরা এটা এমসিকিউ শর্টকাট দেখতেছি, রিটেন আসলে এমনি করতে পারবে না। ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করবে? মডুলাস অফ ভুজদ্বয়ের অনুপাতে। মডুলাস অফ ভুজদ্বয়ের অনুপাতে, তাহলে সেটা কত? 2:3। এবারও কি অন্তর্বিভক্ত করবে? তোমরা বুঝছো? ক্লিয়ার? এটা সবাই বলো তো। সবাই এটা বলো, এই দুইটা বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? বলো, এক্স অক্ষ কি অনুপাতে? কোটিদ্বয়ের অনুপাতে। -4 মডুলাস অফ -4/6। তাহলে কি অনুপাতে বলো? 2:3 অনুপাতে। 2:3 অনুপাতে। কেমন বুঝলাম? তুমি যখন অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত বাইর করবা, মডুলাস ছাড়া চিহ্নটা চিন্তা করবা। মডুলাস ছাড়া চিহ্নটা আমরা একটু পরেই ছুটি দিয়ে দিব। এবার চলো আমরা দেখি যে কোনো একটা রেখা, র্যান্ডম একটা রেখা, ঠিক আছে? র্যান্ডম একটা রেখা কি? ধরো একটা রেখার সমীকরণ x + by + c = 0। এই রেখাটা এ বিন্দু আর বি বিন্দুর সংযোগকারী রেখাংশকে, বুঝছো? একটু মনোযোগ। এই যে কি অনুপাতে বিভক্ত করে? আমরা একটা উদাহরণের মাধ্যমে করব। দেখো, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এই সরল রেখাটা কি অনুপাতে বিভক্ত করে? আমরা ফার্স্টে সরল রেখাটা একটু আঁকায় ফেলাই। কেমন? আমরা একটু সরল রেখাটা আঁকায় ফেলাই। এই হচ্ছে আমাদের সরল রেখা, তার সমীকরণ কি? 2x + 7y + 3 = 0। ঠিক আছে, এবার বিন্দু দুইটা একটু লেখো। 0, এই বিন্দুটা ধরো 0,-1, এই বিন্দুটা ধরো 15,2। ঠিক আছে, তাহলে এবি রেখাংশকে, এই যে এটাকে আমি ধরলাম k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কেমন? ঠিক আছে, তোমরা বুঝছো এতটুকু?
তোমরা বুঝছো? আচ্ছা, আমরা কি সি বিন্দু স্থানাঙ্কটা বের করতে পারবো? কে আর ওয়ান দিয়ে। আমার টার্গেট কে আর ওয়ানের ভ্যালু বের করা। আমার টার্গেট কে আর ওয়ানের ভ্যালু বের করা। আমাকে বলো তো, তোমরা সুন্দর করে লিখবা। ধরি সি বিন্দুটা এবি কে, ধরি সি এবি কে K:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে সি বিন্দু স্থানাঙ্কটা কত আমাকে বলো তো? K+1। আমার টার্গেট হচ্ছে কে এর ভ্যালুটা বের করা। আমার টার্গেট যেমনে পারি কে এর ভ্যালুটা বের করব। আমার টার্গেট যেমনে পারি কে এর ভ্যালুটা বের করব। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। এখন তোমরা একটু চিন্তা করো সবাই কে এর ভ্যালুটা আমাকে একটু বলো তো। বলো সি বিন্দু স্থানাঙ্কটা কি হবে? সবাই একটু সি বিন্দু স্থানাঙ্কটা বের করো। সবাই একটু সি বিন্দু স্থানাঙ্কটা বের করো। আমাকে বলো কি হবে? এই যে 15k, দেখো 15k প্লাস 0, তাই না? তাই তো ভুজের ক্ষেত্রে 15k প্লাস 0। আর কোটির ক্ষেত্রে কি হবে আমাকে বলো তো? 2k মাইনাস 1। আমরা কি বুঝলাম? ভাইয়া হাসতেছে। আরে না, একটা কথা মাথায় আসছে এই জন্য একটু হাসতেছি, বুঝছো? এবার আমাকে বলো কে এর ভ্যালু আমরা কেমনে বের করব? একটা মজার জিনিস আছে। সি বিন্দুটা কিন্তু এই রেখার উপরে অবস্থিত, তাহলে এই রেখার সমীকরণকে সিদ্ধ করবে না? তাহলে এই বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করবে। এই বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করবে। সিদ্ধ করাও কে এর ভ্যালু চলে আসবে। যদি পজিটিভ হয় তাহলে অন্তর্বিভক্ত, নেগেটিভ হলে বহির্বিভক্ত। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? সহজ না? তুমি সুন্দর করে লিখবা সি বিন্দুটা এই রেখার উপরস্থ। যে এখানে ভাষা লিখতে হবে, কিন্তু সুন্দর করে ভাষাটা লিখবা যে সি বিন্দুটা এই রেখাংশের উপরে, ঠিক আছে? এই রেখার উপরে। তাহলে আমাকে বলো তো 2x প্লাস 7y প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে আমাকে বলো তো 2 ইন্টু x এর ভ্যালু কত? k প্লাস 1 15k প্লাস 7 k প্লাস 1 2k মাইনাস 1 প্লাস 3 ইকুয়ালস টু 0। দুই পাশকে k প্লাস 1 দিয়ে গুণ করো, তাহলে 30k প্লাস 7 দুগুণে 14k মাইনাস 7 প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে কি হয়? 44k মাইনাস 4 ইকুয়ালস টু 0। 44k মাইনাস 30 আর 14 44 মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে কে এর ভ্যালু কত চলে আসে আমাকে বলো তো? 4:, আমি কি ঠিক লিখছি? আহারে ভুল করছি। তুমি কি দিয়ে গুণ করছো? দেখো দুই পাশকে k প্লাস 1 দিয়ে লসাগু করেও করতে পারো, বা সরাসরি k প্লাস 1 দিয়ে গুণ করতে পারো। প্লাস 3k প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে কে হয় কয়টা? 30 14 44 44 3 47। তাহলে 47টা কে, তাই না? 47k মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে কে এর ভ্যালু কত চলে আসে? 4/47। তাহলে আমাকে বলো তো 4:47 অনুপাতে 4:47 অনুপাতে কি করে? অন্তর্বিভক্ত করে। পারবা না এরকম অঙ্ক দিলে? সবাই বলো তো পারবা না এরকম অঙ্ক দিলে? সবাই পারবা? এরকম অঙ্ক দিলে পারবা। এবার আমরা দেখব হচ্ছে সামান্তরিকের চতুর্থ শীর্ষবিন্দু। এটা খুবই সহজ।
সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না? সামান্তরিকের চতুর্থ শীর্ষবিন্দু, এখানে সামান্তরিকের মধ্যে সামান্তরিক, বর্গ, রম্ব সবগুলা পড়ে যাবে, একই টাইপের, সবগুলা একই টাইপের। সামান্তরিক বলো, আয়ত বলো, বর্গ বলো, কিংবা রম্বস বলো, সবগুলা একই ক্যাটাগরির মধ্যে পড়বে। ঠিক আছে? এদের সবার ক্ষেত্রে একটা প্রপার্টি যেটা খাটে, যে এদের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এদের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে? তোমাকে কি করবে? সামান্তরিকের 3টা শীর্ষ দেওয়া থাকবে, বুঝছো? 3টা শীর্ষ দেওয়া থাকবে, 4 নাম্বারটা বের করতে বলবে, 4 নাম্বারটা বের করতে বলবে। চলো দেখি, এবিসিডি সামান্তরিকের 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। চলো চলো আমরা একটু করি সবাই। এবিসিডি সামান্তরিকের কি দেওয়া আছে? 3টা শীর্ষবিন্দু এ বি সি। আমি একটু নাম লিখে ফেলি। এ হচ্ছে 3,2, এ হচ্ছে 3,2, বি হচ্ছে 2,-1, বি হচ্ছে 2,-1, আর সি হচ্ছে 8,-3। ডি বিন্দু স্থানাঙ্কটা আমার লাগবে। ডি বিন্দু স্থানাঙ্কটা কি আমার লাগবে? আচ্ছা, মধ্যবিন্দুরে ধরো ও। আমাকে বলো তো, ও এসি এর মধ্যবিন্দু না? একটু সুন্দর করে সবাই বলো, সবাই বলো, ও এসি এর মধ্যবিন্দু। তাহলে তুমি কি ও বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবা? তুমি কি ও বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবা? আমাকে বলো তো। তাহলে 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 আমাদের ও বিন্দু স্থানাঙ্ক কি হবে? এ আর সি এর স্থানাঙ্ক জানো না? 3 + 8/2, 3 + 8/2 -2, সরি -2 না তো, 2 - 3/2। আবার ও কিন্তু বিডি এরও মধ্যবিন্দু, তাই না? আমাকে বলো, ও বিন্দুটা কিন্তু বিডি এরও মধ্যবিন্দু। তাহলে বিডি এর মধ্যবিন্দু যদি হয়, বিডি এর মধ্যবিন্দু যদি হয়, তুমি এখান থেকে কি এক্স এর ভ্যালু বের করতে পারো না? আমাকে বলো তো। তাহলে তাহলে এই যে একটু 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 মনোযোগ, একটু মনোযোগ। 3 + 8/2 এটা কিন্তু ও বিন্দু স্থানাঙ্ক, = 2 - 3/2। এটা কি হবে আমাকে সবাই একটু বলো তো, সবাই একটু বলো তো, সবাই সবাই সবাই। 2 + x/2, y - 1/2। এখানে থেকে x আর y এর ভ্যালু বের হবে? আমাকে সবাই বলো, আমাকে সবাই বলো। তাহলে ভুজ দুটা সমান, তাহলে এটা, বাকিটা পারবা না। 2 + x/2 সমান 3 + 8/2। তাহলে x এর ভ্যালু কত হয়? 3 + 8 - 2। আবার y - 1/2 সমান 2 - 3/2। সেখান থেকে আমাদের y এর ভ্যালু চলে আসছে 2 - 3 - -1। তোমরা কি বুঝছো? এখান থেকে একটা মারাত্মক শর্টকাট আমরা নিয়ে আসতে পারবো। দেখো তো, x এর ভ্যালু কি আসছে? 3 + 8 - 2। তার মানে এই বিন্দুটার ভুজ 3 + 8 - 2। এই বিন্দুটার কোটি 2 + -3 - 1। এটা মারাত্মক শর্টকাট, তাই না? নাকি বুঝছো? নর্মাল প্রসেস বুঝছো, এটা হচ্ছে রিটেন প্রসেস, এটা হচ্ছে রিটেন প্রসেস। এটা করার একটা শর্টকাটও আছে। আমরা কি রিটেন প্রসেসটা দেখে ফেললাম? কি দেখলাম? রিটেন প্রসেসটা দেখে ফেললাম। এবার চলো আমরা একটা শর্টকাট দেখি। শর্টকাটটা কি? দেখো, শর্টকাটটা হচ্ছে 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে আমাদের চতুর্থ শীর্ষবিন্দুর ভুজ হবে কাছের দুইটার যোগফল মাইনাস দূরেরটা, কাছের দুইটার যোগফল মাইনাস দূরেরটা। ঠিক আছে? কাছের দুইটার যোগফল মানে x1 + x3 - x2। ঠিক আছে? এটা কি হবে? কাছের দুইটার যোগফল মাইনাস এটা। কোটি কি হবে? কাছের দুইটার যোগফল মাইনাস দূরেরটা, কাছের দুইটার যোগফল মাইনাস দূরেরটা। ডান 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 সবাই, তোমরা কি বুঝছো? তাহলে এই টাইপের অঙ্ক আসলে তুমি কি পারবা না? ধুম ধারাক্কা করবা, ধুম ধারাক্কা।
কোন সামান্তরিকের একটা কর্ণের দুইটা প্রান্ত বিন্দু, চলো আমরা এমসিকিউতে ওইটা করি, তোমরা রিটার্ন হয়ে পারবা না? রিটার্ন হয়ে পারবা। কোন সামান্তরিকের একটা কর্ণের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া আছে, হ্যাঁ, 3, -4 -6, 5, 3, -4 -6, 5, তৃতীয় শীর্ষবিন্দু -2, -1, এইটা কত আমাকে বলতো? এটার ভুজ কি হবে? কাছের দুইটার যোগফল 3 - 6, 3 - 6, এখান থেকে এটা বাদ দিবা, এটা যদি বাদ দাও +2, তারপর এই দুইটার যোগফল -4 + 5, এই দুইটার যোগফল মাইনাস এইটা +1। ক্লিয়ার? তোমরা বুঝছো? বলো ঠিক আছে? ওকে, একটা রম্বস দেওয়া আছে, দেখো রম্বস সামান্তরিক আয়তবর্গ একই কথা, হ্যাঁ, এবিসিডি রম্বসের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, সি এর স্থানাঙ্ক বের করতেছে। রম্বসের ক্ষেত্রফল কি আমাকে বলো তো? তুমি যদি চারটা শীর্ষবিন্দু বের করে ফেলো, কর্ণ দুইটার দৈর্ঘ্য বের করতে পারবা? কর্ণ দুইটার দৈর্ঘ্য বের করতে পারবা? রম্বসের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। বুঝছো সবাই? সবাই সবাই ঠিক আছে? পারবা পারবা পারবা। এবার দেখো বর্গ, যদি এবিসিডি বর্গের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকে, চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করো, বর্গের ক্ষেত্রফল। শীর্ষের স্থানাঙ্ক সামান্তরিকের মতো, বর্গের ক্ষেত্রফল কি? একটা বাহুর দৈর্ঘ্য জানা থাকলেই কাজ শেষ। ঠিক আছে? এবার আমাদের লাস্ট টপিক, ভরকেন্দ্র। ভরকেন্দ্র 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 কি? একটা ত্রিভুজের তিনটা মধ্যমা যেই বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় ভরকেন্দ্র। তাহলে এখানে আমাদের ভরকেন্দ্রটা হচ্ছে এই বিন্দুটা, এই বিন্দুটা, জি বিন্দুটা। এখন মধ্যমা আসলে কি? বিপরীত শীর্ষ থেকে তুমি যদি এই বাহুর একটা দ্বিখণ্ডক আঁকো, তাই না? আমাদের মধ্যমা বিসি কে 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সেম ভাবে এটা 1:1, তাই না? তাই তো? তাই তো? তাই তো? আচ্ছা, ভরকেন্দ্র যে কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা কি তুমি জানো? এটা কি তুমি জানো? দেখো, বিডি ইজ টু সিডি, বিডি আর সিডি এই দুইটা সমান, সেম ভাবে এটাও সমান। আর ভরকেন্দ্র যে কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, শীর্ষের দিকে থাকে 2, বাহুর দিকে থাকে 1। তাহলে এজি ইজ টু জিডি ইকুয়ালস টু 2:1। আরো মজার জিনিস আছে, ভরকেন্দ্রের সাথে তুমি যদি শীর্ষবিন্দুগুলো যোগ করো, তিনটা ত্রিভুজ হয় না? এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তোমরা ছোটবেলায় পড়ে আসছো, তাই না? তোমরা ছোটবেলায় পড়ে আসছো ত্রিভুজ এজিডি ইকুয়ালস টু ত্রিভুজ বিজিসি ইকুয়ালস টু ত্রিভুজ এজিসি। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এবং বড় ত্রিভুজটার ক্ষেত্রফলের 3/1 এবং বড় ত্রিভুজটার ক্ষেত্রফলের 3/1, বড় ত্রিভুজটার ক্ষেত্রফলের 3/1। আমি কি বুঝাইতে পারলাম? এবার আসো মেইন জিনিসে, ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত? মনে রাখবা ভরকেন্দ্র মানে হচ্ছে গড়। কয়টা শীর্ষবিন্দু? 3টা, তাই না? তাহলে ভরকেন্দ্রের ভুজ হবে শীর্ষবিন্দুগুলার ভুজের গড়, শীর্ষবিন্দুগুলার ভুজের গড়। ভরকেন্দ্রের ভুজ হবে শীর্ষবিন্দুগুলার ভুজের গড়। ভরকেন্দ্রের কোটি হবে শীর্ষবিন্দুগুলার কোটির গড়। আর 2 মিনিট, বুঝছো? ভরকেন্দ্রগুলার ভুজ হবে শীর্ষগুলার ভুজের গড়। ভরকেন্দ্র এজিবি হবে, এজিডি লিখে ফেলছি, এজিবি। ভরকেন্দ্রগুলার ভুজ হবে শীর্ষগুলার ভুজের গড়, ভরকেন্দ্রগুলার কোটি হবে শীর্ষবিন্দুগুলার কোটির গড়। তোমরা বুঝছো? তোমরা সবাই কি বুঝছো? আচ্ছা, এটা তো ত্রিভুজের ভরকেন্দ্র, তাই না? এখন যদি ত্রিভুজ না দিয়ে চতুর্ভুজ, পঞ্চভুজ এগুলা দিতাম,
তখন কি হইতো? সেম জিনিস। খেয়াল করো যদি চতুর্ভুজ হয় তাহলে ভরকেন্দ্র কি 4টা শীর্ষবিন্দু না? তাহলে 4টা শীর্ষবিন্দুর ভুজগুলার গড়। কোটি কি হবে? 4টা শীর্ষবিন্দুগুলোর কোটির গড়। এই যে খেয়াল করো, চতুর্ভুজের ভরকেন্দ্র ভুজগুলার যোগফল ভাগ 4, কোটিগুলার যোগফল ভাগ 4। পঞ্চভুজের ক্ষেত্রে কি হবে? তোমরা বুঝছো? সবাই বহুভুজের ক্ষেত্রে ভুজগুলার যোগফল বাই বাহুর সংখ্যা, কোটিগুলার যোগফল বাই বাহুর সংখ্যা। ঠিক আছে? আচ্ছা দেখো সিডি এখানে মধ্যমা, বুঝছো? কোশ্চেনটা দেখো, সিডি হচ্ছে মধ্যমা, সিডি এর দৈর্ঘ্য বের করতে পারবা? তুমি আমাকে বলো তো, ডি বিন্দু স্থানাঙ্ক আগে বলো, ডি বিন্দু স্থানাঙ্ক বলো। -3 + 7 ভাগ 2, তাহলে 4/2 মানে 2। 3 - 1 কত? 2। 2কে 2 দিয়ে ভাগ করলে হয় 1। তাহলে এবার বলো তো সিডি এর দৈর্ঘ্য কত? সিডি এর দৈর্ঘ্য কত? √5 - 2 স্কয়ার, 5 - 2 স্কয়ার 3 স্কয়ার প্লাস 1 - 2 স্কয়ার 1 স্কয়ার, তাহলে √10। এত একক। বুঝছো? ডান? ওকে, চলো পরেরটা। একটা ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু দেওয়া, ভরকেন্দ্র এত, তৃতীয় শীর্ষবিন্দু কত? তাহলে আমরা ধরে নিলাম তৃতীয় শীর্ষবিন্দু হচ্ছে x, y। তৃতীয় শীর্ষবিন্দু আমরা ধরে নিলাম x, y। তাহলে আমাকে বলো তো ভরকেন্দ্রর ভুজ কত হবে? 2 + 6 + x/3। এটার ভ্যালু কত দেওয়া? 6। ভরকেন্দ্রের কোটি হবে কত বলো তো? 7 + 1 + y/3। এটা কত? 4। তাহলে এখান থেকে তুমি x এর ভ্যালু বের করতে পারবে না? 3 × 6 = 18 - 2 - 6। কোটি কত হবে? 3 × 4 = 12 - 7 - 1। ভুজ কোটি বের হয়ে গেল। ঠিক আছে? ওকে। একটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে, ভরকেন্দ্র x অক্ষের উপর অবস্থান করে, তাহলে ভরকেন্দ্রের কোটি শূন্য না? সুন্দর করে লিখবা, ভরকেন্দ্র x অক্ষের উপর অবস্থান করে, সুতরাং ভরকেন্দ্রের কোটি শূন্য। তাহলে ভরকেন্দ্রের কোটি কত হবে আমাকে বলো তো? ভরকেন্দ্রের কোটি কত হবে? এটা প্লাস এটা ভাগ 3, তাহলে 2at1 + 2at2 + 2at3, বুঝছো? ডিভাইডেড বাই 3 = 0। তাহলে তুমি যদি 2a কমন নাও কি হয় আমাকে বলো তো? t1 + t2 + t3 = 0। এখান থেকে আমরা কি লিখতে পারি যে t1 + t2 + t3 = 0। এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার 3.2 শেষ হলো। ঠিক আছে? তো আমাদের আরো 2টা ক্লাস লাগবে। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত জিনিসপত্র পড়ব। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাসটা একটু বড় হবে। ওকে, তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, আর যা পড়াইছি একটু রিক্যাপের মধ্যে থাকিও, রিভিশনের মধ্যে থাকিও। হ্যাঁ, ওকে।